শুভ অপরাহ্ন। আপনাদের এই মঙ্গলবারের আমাদের যে নির্ধারিত আড্ডা, আপনাদের স্বাগত জানাই। আমাদের সামনে যারা আছেন এবং একই সঙ্গে যারা আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন হবেন, তাদের সকলকে স্বাগত জানাই। এবং চ্যানেলে যারা আমাদের এই ধারণকৃত অংশ শুনছেন, তাদেরকে আমাদের শুভেচ্ছা থাকলো। আপনারা দেখছেন যে মঙ্গল সমাবেশ দেখতে দেখতে আজকে 63 পর্ব আমরা আজকে অনুষ্ঠিত হচ্ছে। আশা করি এভাবে চলতে থাকবে। আমাদের দেশের যারা কীর্তিমান মানুষ আছেন, যারা আমাদের এই দেশ গঠনে, জাতি গঠনে, এই জাতির মনন গঠনে, জাতিসত্তা গঠনে নানানভাবে যারা অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন, করে যাচ্ছেন, আমরা তাদের জীবনের গল্প শুনতে চাই এবং তাদের জীবনের গল্প দ্বারা আমরা নিজেরা অনুপ্রেরণা খুঁজে পাবো। এবং আশা করি যে আমরা আমাদের এই যারা আদর্শ আমাদের সামনে, তাদের জীবনের যে অর্জন, তাদের জীবনের যে সংগ্রাম, সেগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের প্রজন্ম এবং আগামী প্রজন্ম, অনাগত প্রজন্ম, তারা তাদের দিশা খুঁজে পাবে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা খুবই সৌভাগ্যবান যাকে পাচ্ছি। তিনি বাংলাদেশের এই জাতি গঠনে, এই রাষ্ট্র গঠনে, আমরা যা বলি যে এই যে বাংলাদেশ একটি বাঙালি জাতিসত্তা, একটি ভাষাভিত্তিক জাতিরাষ্ট্র, একটি স্বাধীন রাষ্ট্র, যে হাজার বছরের যে অর্জন আমাদের, সেই অর্জন, কাঙ্ক্ষিত যে অর্জন, সেই অর্জনে যারা অগ্রনায়ক, সেই অগ্রনায়কদের একজন তিনি বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির। আমরা জানি যে তিনি তার অনেক অর্জন, তার সংগ্রাম, তিনি সংগ্রাম করে, আমরা বলবো যে 71-এর সময় প্রতিটা মুহূর্ত তিনি মৃত্যুকে হাতে নিয়ে, অনেক সময় মৃত্যুকে মনে হয় যেন আলিঙ্গন করেই তিনি এগিয়ে গেছেন। সেই সব কাহিনী আমরা শুনবো তার মুখ থেকেই। তিনি আমাদের দেশের একজন অগ্রগণ্য মুক্তিযুদ্ধের গবেষক। মুক্তিযুদ্ধ আমরা যদি দেখি যে 65, আমরা একটু আগে স্যারের সঙ্গে কথা হচ্ছিল যে প্রায় 65 বা 65-র বেশি বই তিনি রচনা করেছেন এবং এটি একটি বড় ব্যাপার যে তিনি মুক্তিযুদ্ধের অবদান একটা সময়কালীন আমরা জানি যে ছিল, তারপরেও তার ধারাবাহিকতায় তিনি কিন্তু মুক্তিযুদ্ধের যে অথেন্টিক হিস্ট্রি আমরা বলি, যে ইতিহাস বিকৃত হয় না, সেই ইতিহাসের অন্বেষণ করে যাচ্ছেন এবং এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও একটি প্রাপ্তি। আমরা জানি যে তিনি বাংলাদেশ সরকার কর্তৃক যেটি এমনিতে তো বললাম যে তিনি আমাদের মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, এবং বাংলাদেশ সরকার কর্তৃক তিনি স্বাধীনতা পদক অর্জন করেছেন। এবং আমাদের সকলের জন্য আনন্দের ও গৌরবের বিষয় যে তিনি ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। তো আমরা তাকে স্বাগত জানাই আমাদের মঙ্গল সমাবেশের এই আড্ডায়। আমরা স্যারের মুখ থেকেই শুনবো আমাদের সেই স্যারের জীবনের যে সংগ্রাম, সেই সংগ্রামী দিনগুলোর কথা। স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, আমি ভালো আছি। স্যার একটু আমি চেক করে দিই, মনে হচ্ছে একটু কাছে নিতে হবে স্যার মুখের। স্যার এমনিতে কেমন আছেন স্যার? সব মিলিয়ে এই যে দেশ, সমাজ, বাস্তবতা সব মিলিয়ে মানে আপনার ভালো থাকা নিশ্চয়ই ব্যক্তিগত না, আপনার ভালো থাকা সমষ্টিকে নিয়ে ভালো থাকা, সেই অর্থে স্যার আপনি কেমন আছেন সব মিলিয়ে? আশাবাদী মানুষ, ভালো থাকার চেষ্টা করি। আর এর থেকে তো অনেক দুঃখজনক সময় পার করে এসেছি, সুতরাং কম্প্যারিজন করে তো লাইফ চলে, তাই মনে হয় তুলনামূলকভাবে ভালো আছি। স্যার এই যে ভালো থাকা, এই যে তুলনামূলক করা, এই তুলনা করার জায়গাটা আমরা আপনাদের চোখ দিয়ে আমাদের ইতিহাসকে দেখি। আমরা যারা আপনাদের পরবর্তী প্রজন্ম, আমার বিশ্বাস যারা আগামী প্রজন্ম আসবে তারাও আপনাদের যে সৃষ্টি, একটা সৃষ্টি তো বাংলাদেশ, সেটাই বাংলাদেশ আরসেলফ একটা বড় সৃষ্টি। এর বাইরেও যে আপনাদের কাজগুলো করে যাচ্ছেন প্রতিনিয়ত, তো সেই চোখ দিয়ে বাংলাদেশকে দেখবে। কিন্তু আপনাকে আজকে আমরা একটু শুরু থেকে আমরা একটু আপনার জীবনের গল্প শুনতে চাই এবং তার মধ্য দিয়ে আপনার বাংলাদেশকে যে এ পর্যায়ে দেখা এবং এখনকার বাংলাদেশকে দেখা, সেই গল্পগুলো শুনবো। কিন্তু শুরুতে আমরা একটু আপনার একেবারে শৈশব থেকে শুরু করতে চাই, যাতে আপনাকে আমরা বুঝতে পারি যে আপনি হয়ে ওঠার পেছনে যে আপনার বাবা মা, আপনার শৈশব, সেইগুলোর একটু ভূমিকা দিয়ে আমরা শুরু করতে চাই। যে আপনি একেবারেই ছোটোবেলায় যখন আপনি একটা পরাধীন দেশের মানুষ হিসেবে আপনার শৈশব শুরু, এবং সেই সময়ের গল্পটা, যে আপনার বেড়ে ওঠা, আপনার সমাজ সম্পর্কে সচেতন হওয়া এবং আপনার পরিবারের ভূমিকা, এইগুলো নিয়ে স্যার একটু শুনতে চাই। আসলে একটা কথা বলতে চাই যে আমি এমন কোনো বড় হয়ে উঠি নাই যে আমাকে নিজে নিয়ে বেশি কিছু করার বিষয় আছে, কিন্তু আমি যদি আমার বয়স 73 থেকে 74-এ পার দিয়েছি, যদি আমি নিজেকে হিসাব করে দেখি, জীবনটা একটা পদে পদে বিপর্যয়ের মধ্য দিয়ে জীবন পার হয়েছে।
ছোটোবেলার থেকে বলতে চাই, আমি পড়াশোনায় বেশ ভালো ছিলাম, গ্রামের স্কুলে পড়তাম। বাবা বললেন ক্যাডেট কলেজে ভর্তি হও। ক্যাডেট কলেজে ভর্তি হতে গেলাম, প্রিন্সিপাল ইন্টারভিউ বোর্ডে কথা না বলেই বললেন টু স্মল টু জয়েন ক্যাডেট কলেজ। আমি বললাম যে স্যার, আই উইল বিকাম বিগ ভেরি সুন। দিলেন না আমাকে, প্রথম আঘাত। যাই হোক, একটা বছর নষ্ট হলো, এটা আমার কষ্টের জন্য, পরীক্ষায় ফেল করার জন্য না। ক্যাডেট কলেজ যেতেই হবে, বাবা বলেছেন। ক্যাডেট কলেজে গেলাম। দ্যাট ওয়াজ নট ইজি অ্যাট দ্যাট টাইম, কারণ খুব কম সিলেক্টেড, ভেরি ফিউ ক্যাডেট কলেজে। 36 জনকে নিত, এদের মধ্যে 8 জন মনে হয় পশ্চিম পাকিস্তান থেকে, পূর্ব পাকিস্তান থেকে 28 জন আর কি। তাহলে ভাবাই যাচ্ছে যে তারপরে আরেকটা সমস্যা হলো, আমি আশা করেছিলাম কিছু স্কলারশিপ পাবো, সেই স্কলারশিপটা পেলাম না। তো বললাম যাব না। বাবা বললেন কষ্ট হলেও। স্যার আপনার বাবার এইটা মানে এত আকাঙ্ক্ষা কেন স্যার ছিল, মানে ক্যাডেট, মানে তার আমার ফিলসফিটা? একজন খুব সাহসী মানুষ ছিলেন, দ্বিতীয় মহাযুদ্ধের সৈনিক ছিলেন, আচ্ছা। ইংলিশে অনার্স পাস করেছিলেন। দেশে অনেক কষ্ট ছিল, অর্থ কষ্ট, খাবার কষ্ট। বাড়ি কুমিল্লা, ক্যান্টনমেন্টে গিয়ে সিপাহী হিসাবে ব্রিটিশ সেনাবাহিনী যোগদান করেছিলেন। ও তিনি বার্মা ফ্রন্টে যুদ্ধ করেছেন, আচ্ছা। ভালো যোদ্ধা ছিলেন। তাই ফিল্ড মার্শাল স্লিমের হেডকোয়ার্টার নিয়ে যায়, তাকে স্টাফ সার্জেন্ট প্রমোশন দেওয়া হয়েছিল। ও সুতরাং আমরা অর্থনৈতিকভাবে সচল ছিলাম না, বাবা সাহসী মানুষ ছিলেন। একটা কথা বলি, 54 বছর বয়সে তিনি মুক্তিযুদ্ধে গেছিলেন, কোম্পানি কমান্ডার ছিলেন। সেক্টর কমান্ডার বলতেন মাই ওল্ডেস্ট ফ্রিডম ফাইটার। ওসমানী সাহেব ভালোবাসতেন। বঙ্গবন্ধু তাকে ডেকে বলেছিলেন যে এই বয়সে যুদ্ধে গেছিলেন, আপনাকে কীভাবে ধন্যবাদ জানাই। তো বাবা চেতেন ক্যাডেট কলেজে গেলে ডিসিপ্লিন ছেলে হব। তো সেখান থেকে স্কলারশিপ পেলাম না, বাবা কষ্ট করলেন। তো কিসমত ভালো, 2 বছর পর থেকে আমি রেজাল্ট ভালো হওয়ার জন্য প্রায় 80% স্কলারশিপ পেয়ে গেলাম আর কি। আচ্ছা। তারপরে ইউনিভার্সিটি পড়তে হলে অনেক সময় লাগবে, অর্থনৈতিক বিষয়টা আবার চলে আসলো কিছুটা। আর্মিতে ভর্তি হওয়ার জন্য গেলাম, সবগুলি পরীক্ষা পাস করলাম, প্রিলিমিনারি ইন্টারভিউ, তারপরে প্রিলিমিনারি মেডিকেল, তারপরে রিটেন এক্সাম, আইএসএসবি পাস করলাম। ফাইনাল মেডিকেলে গিয়ে সবাইকে ডেকে দেওয়া হচ্ছে, আমাকে বলছে নন কোয়ালিফাইড, এনকিউ। জিজ্ঞেস করলাম কী কারণ, বলল, কাগজে লিখে দিল আমার বয়স তখন 16 বছরের একটু বেশি, আমি লং ডিস্টেন্স রানার, বক্সিংয়ে আমার ওয়েটে আমি চ্যাম্পিয়ন, খুব ভালো পড়াশোনায় ছিলাম, শারীরিকভাবে অনেক এক্সারসাইজ করতাম, ক্যাডেট সব দিক থেকে কোয়ালিফাইড, কিন্তু বলল, ডাক্তার বলে দিল ঢাকা সিএমএইচে, ইউ আর ডিসকোয়ালিফাইড, সিস্টেলিক মারমার ইন দ্য হার্ট, এনলার্জ লিভার। 16 বছরের 16.5 বছরের ছেলে, সিস্টেলিক মারমার ইন দ্য হার্ট। স্যার এটা কি ধরনের হার্টের? বুক ফরফর করে, ও খুব বড় ডিজিজ, তখন কিন্তু আরো বড় ডিজিজ। আচ্ছা। আর এনলার্জ লিভার খুলে গেছে। আমার তো কোনো কষ্ট হয় না। বন্ধুরা বললেন আরে তুই তো কয়েকদিন পরে মরে যাবি, এত বড় বড় অসুখ। তো ঢাকায় আসলাম, এক বন্ধুর সঙ্গে দেখা করলাম, সে বলল সবচেয়ে ভালো ডাক্তারের নাম ডক্টর ফজলে রাব্বি, আমাদের শহীদ বুদ্ধিজীবী। এখানে ইতিহাস আছে একটা, আচ্ছা। ইতিহাসটা আমি বলি একটু। তার সঙ্গে দেখা করতে যাও, এই যে সোনার দোকানগুলো বাইতুল উপরতলায় সব বড় বড় ডাক্তাররা বসে। তো আমি ঢাকায় আসলাম, আমার নানির অবস্থা ভালো ছিল, বললাম নানি কয়টা টাকা দিবেন। কত টাকা? আমি বলি 5 টাকা দরকার। ডাক্তার সাহেব ভিজিট মনে হয় 4 টাকা ছিল মনে হয়। আমি গেলাম, আমাকে অ্যাসিস্ট্যান্ট ডাকে না, 2 বার গেলাম, বলে বসো। রাত 10টা হয়ে গেছে, বলে তোমার বাবা বা চাচা কাকে নিয়ে আসো। আমি বললাম স্যার আমি তো পেশেন্ট। বলে কি হয়েছে? সিস্টেলিক মারমার ইন দ্য হার্ট, এনলার্জ লিভার। হেসে দিলেন তিনি। আচ্ছা, স্লিপ দিয়ে পাঠিয়ে দিলেন। ফজলে রাব্বি স্যার আমাকে দেখলেন, এত সুন্দর মানুষের আমি জীবন দেখিনি মনে হয়, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর দেখতে। বললেন তোমায় কে বলেছে? আমি মেডিকেল রিপোর্টটা দেখালাম। আচ্ছা,
ম্যাট্রিকে কি করেছো? ও খুব ভালো রেজাল্ট, ইন্টারমিডিয়েটে খুব ভালো রেজাল্ট। শুয়ে পড়ো, অনেক চেক করে বললেন এক্সেলেন্ট হেলথ। আচ্ছা, মানে এটা ওদের তারপরে বললেন মনে হয় তোমাকে নিতে চায় না ওরা। ও, কিছু বুঝলাম না, এই 4টা টেস্ট করে আসো। তারপরে বললেন তোমার পকেটে টাকা আছে? না স্যার। আমি টাকাটা দিব? না স্যার। বলে কেন? আমার নানি টাকাটা দিবেন। বলে ঠিক আছে, অসুবিধা হলে বলো। সব রিপোর্ট নিয়ে 2 দিন পরে গেলাম, আবার রাত 10:30টার সময় টাইম পেলাম। উনি শুয়ে চেক করলেন, অনেকক্ষণ সব রিপোর্ট দেখলেন, তো বললেন তোমার একাডেমিক রিপোর্ট খুব ভালো, তোমার পিটানো শরীর, তুমি কি বক্সিং করো? আমি বক্সিং করি। লং ডিস্টেন্স রানার, লং ডিস্টেন্স রানার। অবস্টেকেল কোর্সে খুব ভালো, উনি সব কিছু জানেন। আমি বললাম খুব ভালো, আমার গ্রুপে আমি ফার্স্ট হই। তখন তিনি বললেন তোমাকে ওরা নেবে না, কিন্তু একটা বুদ্ধি আছে, এখানে বসে আমি যা বলি লেখো। আমাকে মেডিকেলি বেড আউট করা হয়েছে, আমি রিভিউ মেডিকেল যে অ্যাপিল করছি, অ্যাপিল বোর্ডে যেতে চাই। ঢাকাতে তুমি যাবে না, এখানে তোমার বের করে দেওয়া হয়েছে। চিটগাঁয়ে তোমার আত্মীয় আছে, আমার ফুফাতো বোন আছে। লম্বা গল্প করলে বন্ধ করে দিয়েন। না না প্লিজ, আমরা এই গল্পই শুনতে চাই স্যার। তো আমি গেলাম, আমার নানির কাছ থেকে টাকা নিয়ে আবার চিটগাঁয়ে গেলাম। ফুফাতো বোন আদর করলেন খুব। পরদিন সকালে আমার ফুফাতো বোনের হাজব্যান্ড খুব বড় অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, সেটাই বাংলাদেশের অনেক বড় অফিসার তখন। উনি জিপে করে আমাকে পাঠিয়ে দিলেন। সেখানে আমি গেলাম মেডিকেল বোর্ডে, একটা স্লিপ দিয়েছিলাম একজন অফিসারের নামে, মেজর। ওকে দেখা করলাম, তিনি বললেন ফজলে রাব্বি স্যার পাঠিয়েছেন, আমার শিক্ষক, তুমি এখানেই বসো। আই আন্ডারস্ট্যান্ড। কিছুই বুঝলাম না আমি। কত 1 ঘন্টা পরে আসলেন, বলে আমার সঙ্গে আসো। একজন কর্নেলের কাছে নিয়ে গেলেন, কি কথা বললেন, আমাকে পাশ করিয়ে দিল। এই আমার স্ট্রাগল শুরু হলো। পাকিস্তানে গেলাম, মনে করলাম পরিবারকে দাঁড় এটা করাতে স্যার হবে। স্পেসিফিক কত সাল? 69-এ। 69। সেখানে আমি খুব ভালো করেছিলাম ট্রেনিংয়ে। আমার পোস্টিং হলো 14 নম্বর প্যারাট্রুপ ব্রিগেডে। পাকিস্তানের বন্ধুরা বলল, ইতিমধ্যে আমি 2টো কাজ করেছিলাম। আমি উর্দু বই অনেক কিনেছিলাম র্যাবটাবাদ শহরে গিয়ে, মেধা ছিল ভালো, উর্দু মুখস্থ করতাম। এটা কি স্যার উর্দু সাহিত্য নাকি সাহিত্য বই? সব রকম বই। সব উর্দুতে ভালো কথা বলতে পারতাম। তো অ্যাবোটাবাদ যখন যেতাম, বলতে ইয়ে লড়কা করাচিওয়ালা হয়। করাচি ছেলেরা আমাদের মতো হাইট হয়, তখন ফর্সা ছিলাম, আমার জীবন যুদ্ধে কালো হয়ে গেছে। না এখনো স্যার উর্দু ভালো বলতাম, এটা রটেই গেছে করাচিওয়ালা। পোস্টিং ভালো হয়ে গেল, সিয়ালকোটে গেলাম, ভালো অফিসার হব, বাবা মার সুনাম করবো, তাতে ভালো লাগবে। যুদ্ধ শুরু হয়ে গেল। স্যার একটু এখানে একটু ইন্টারাপ্ট করি স্যার, আর একটু শুনতে চাচ্ছিলাম যে আপনি যখন ট্রেনিংয়ে ছিলেন তখন বাঙালি আপনার সঙ্গে আরও কেউ ছিল কিনা, এবং ওদের আচরণ কেমন ছিল পাকিস্তানিদের ট্রেনিংয়ে আপনার সঙ্গে? আচরণ তো ভালো হবেই না, আশা করেন না, কিন্তু যারা চিনতো না ওরা করাচিওয়ালাই বলতো। তো যাই হোক, অ্যাকচুয়ালি এইম ঠিক থাকলে ইট ডাজন্ট ম্যাটার কি ইনসাল্ট করলো কি গালি দিল। কেন ওখানে শুনছি বাংলাদেশে নানাভাবে হতে পারে, গালিগালাজ করতো, মাসলিওয়ালা এরকম। মাসলিওয়ালা তো আমাকেও বলতো, যারা চিনতো। কি আছে আমার জন্য, এতে আমার তো অসুবিধা হচ্ছে না, কারণ আমার উদ্দেশ্য অন্যরকম। আমি আমার পরিবারের ভরণ পোষণের জন্য ভালো একটা চাকরি দরকার, আমার বড় কিছু হতে হবে, অ্যাম্বিশাস ছেলে আমি। আমি তো ওয়াতানে পাকিস্তানের গল্প বলি, উর্দুতে কথা বলি, ই আজাদি ঝুটা হয় বলি না, বলি পাকিস্তান জিন্দাবাদ বলি। 19-20 বছরের ছেলে আর কি করবে? তখন আমি একবার রাওয়ালপিন্ডিতে গেলাম, হাসপাতালে গেলাম, এক ফ্রেন্ড বলে উন্ডেড, পুরো পাকিস্তান এসেছে, তার পাশে বসলাম, সে আমার কিছু কথা বলে দিল। আমি বললাম ওয়াই আর ইউ টেলিং মি দিস থিং? সে বললো ইউ মাস্ট নো। অত্যাচারের কথা নিজেই বলে দিল। তখন পর্যন্ত স্যার আপনি অতটা এখানে কি হচ্ছে আপনি পুরোপুরি আপডেট গেস করতে পারি। তো পাকিস্তান আর্মি যে এত নির্বোধ, এত ভয়ঙ্কর হয়ে গেছে আমি বুঝি না। এটা বুঝতে পারবেন স্যার, এইটা একটু চেঞ্জ করে দিই, একটু ক্লোজ দিতে হবে স্যার। হ্যাঁ, তো সব সুবিধা হবে। তো আবার গেলাম ইয়েতে লাহোরের সিএমএইচে, একই কথা শুনি।
কনফার্ম হয়ে গেলাম বড় ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের। তখন 71 71 ও যুদ্ধ চলে গেছে। পোস্টিং হলো 14 নম্বর প্যারাট্রুপ ব্রিগেডে। সবাই বলল তুমি তো জেনারেল হবে। আমি খুশি, জেনারেল হব। আসলাম, চিন্তা করলাম যে এদের সঙ্গে আর থাকা যাবে না। এটা স্যার মানে স্পেসিফিক আপনাকে কোনটা মাথার মধ্যে হাইট করলো? সবকিছু ওভারঅল কথা বলে, বিবিসি শুনে, টেলিভিশন শুনে, আবার ইসলামাবাদে যেতাম, বাঙালি ঢাকার থেকে এসছে, ওরাও গল্প বলছে। লোকের মুখে তো চাপা নেই তখন, না হচ্ছে তো। তো এখন আমার মনে হচ্ছে যে আমার জাতি একটা বিপদে আছে। এখন আমার জাতি বিপদে থাকলে, আমি বড় কথা বলি না, আপনি মনে কথা বলি, আই মাস্ট ডু সামথিং। যাই হোক, আমি রেজিমেন্টে আসলাম। বুদ্ধি খরচ করতে হবে। খুব ভালো মতো ট্রেনিংয়ে ছিলাম, খুব রেগুলার। কমান্ডিং অফিসার খুব খুশি আমার উপরে। এখন আমি প্রতিনিয়ত, ওরা ডিফেন্সিভ অপারেশনে প্ল্যান করতো, এক্সারসাইজ করতো, আমি ছোট ছোট অক্ষরে সব লিখে রাখতাম। আচ্ছা ওরা বলতো এইখান থেকে আমাদের এই ডিভিশন যাবে, লিখে রাখতাম। ভারতের ওই ডিভিশন ইন্টেলিজেন্স রিপোর্ট এগুলি বলতো। মাঝে মাঝে ট্রেনিংয়ে যেতাম, কন্টিনিউয়াস হচ্ছে। তো একদিন আমার একটা বন্ধু ছিল, নাম ছিল ইয়াইয়া ভুঁইয়া। আচ্ছা ওকে আমরা ইয়াইয়া খান বলতাম। একদিন তার রুমে আমি গেলাম একা। আমি বললাম, ইয়াইয়া আমি থাকবো না ওদের সঙ্গে, কী করবা? ইয়াই কি বাঙালি? বাঙালি, আচ্ছা খুব ভদ্র ভালো ছেলে, ঢাকার বাড়ি। বললে তুমি কি করবে? আমি বললে আমি পালিয়ে যাব। আমি যা শুনছি আমার সহ্য হচ্ছে না। তখন বলে আমারও কষ্ট হয়, তুমি কি করবে? আমি বলি আমার ট্রেনিং আছে, আমি সীমান্ত অতিক্রম করব, তুমি আমার বন্ধু, আমার সঙ্গে যাবে? সে বলল আমি যাব না। তোমার 10 to 15% চান্স অফ সার্ভাইভাল। সার্ভাইভ করা, রাইট। এখানে তোমার সবাই সন্দেহ করে তুমি বাঙালি, বর্ডারের মধ্যে তোমাকে গুলি করে মেরে ফেলে চান্স পেলে। টু ডেঞ্জারাস বর্ডার। এখানে মারলে ওখানে ভারতীয়রা মারবে। ইটস এ ভেরি ডেঞ্জারাস বর্ডার। এটা কি স্যার ক্রসওয়ে? এটা সিয়ালকোট বর্ডার, ও মাত্র 7 মাইল দূরে। আমি বললাম তাহলে গুড বাই মাই ফ্রেন্ড। তো বলেন আমি কাউকে বলবো না। একটা পাশের রুমটায় গেল, রুমটায় গিয়ে তার আলমারিটা খুললো, একটা প্যাকেট নিয়ে আসলো, অনেকগুলো টাকার নোট। তোমার কাছে টাকা আছে? আমি বলি আছে। অনেক টাকার দরকার হবে। আই ক্যানট ডু এনিথিং ফর মাই কান্ট্রি, বাট তোমাকে টাকাটা দিতে চাই আমি। বললাম তুমি টাকাটা দিও না, আমি যদি সীমান্ত অতিক্রম সব মারা যাই তাহলে আমি দায়ী হয়ে থাকব, এই ঋণ তো শোধ হবে না আমার। আমি লিখে দিচ্ছি ঋণ নাই। চোখের পানি ফেললো। আমি বললাম যে আমি নিব না। চলে আসলাম। পরদিন ছিল সানডে, আচ্ছা স্যাটারডে রাত্রেবেলা আমি আমার বাইসাইকেলটা উঠালাম, সিনেমা হলে গেলাম। সিনেমা হলটা শিয়ালকোট সীমান্তবর্তী এলাকা, একটা সাইডে। সিনেমা ছিল খুব নাচে গানে ভরপুর সিনেমা। তখন সবচেয়ে বড় নায়িকা ছিল আলিয়া। হ্যাঁ, সিনেমার নাম ছিল নাই লায়লা নাই মজনু, কিছু এরকম একটা সিনেমা হবে। আমি ইচ্ছা করে একটু দড়ি ঢুকলাম, আবার গেট কিপারের সঙ্গে একটু গল্প করলাম, বাড়ির মধ্যে সবাই খায়রিয়াত আছে কি না, বাড়ি কোথায়, গল্প করলাম। আজিব আপনি পাকিস্তানি? পাকিস্তানি, উর্দুতে বলছি। টিকিটটা দেখালাম। সে বলল সাবজি সালাম, খুব ভালো মানুষ, কিন্তু সুন্দর ব্যবহার। আই ওয়ান্টেড হিম টু নো মি। যখন টিকিট কাটতে গেলাম তার সঙ্গে একটু গল্প করলাম, দেখালাম চেহারাটা। এগুলি পরিকল্পিত, যাতে পরে আপনাকে কোনো সমস্যা পড়লে। সিনেমা 12টা পর্যন্ত। 11টা 25 বের হয়ে গেলাম বাইসাইকেল নিয়ে। সীমান্ত থেকে 6 মাইল দূরে। আমি শহরের দিকে না, যে গ্রামের দিকে একটু হাঁটে যাচ্ছি, প্রায় 4 মাইলের মতো গেলাম। তারপরে শর্টকাট
তখন একটা ঝোপের পাশে সাইকেলটা রেখে দিলাম। একটা কাছের একটা কাটা ছিল, ঢুকিয়ে দিলাম সাইকেলের মধ্যে, পাংচার করে দিলাম ইচ্ছা করে। এটা কাজ হয়েছে। সাইকেল রেখে দিলাম, আমি হেঁটায় ঢাকা যাচ্ছি, এখান থেকে সীমান্ত 4.5 কিলোমিটার। আমার হিসাবে আমি মাস্টার অফ ম্যাপ রিডিং এন্ড নাইট নেভিগেশন। আমি স্টার দেখে তখন তো অলমোস্ট মিডনাইট, 12টা রাত হয়ে গেছে। একটা ঘর ছিল, ঘরের বাম দিক দিয়ে যখন যাচ্ছি 4 জন লোক আমাকে বললো হ্যান্ডস আপ। একজনের হাতে পিস্তল, 3 জনের হাতে স্টেন গান, সিভিল ড্রেসে। আই এম শিওর দের ইন্টেলিজেন্স পিপল। পেট্রোলিং করছে। আমাকে বলল অফিসার হ্যাঁ, অফিসার। আইডি কার্ড দেখালাম, মারলো না আমাকে। দেখালাম, আমাকে গার্ড করে একটা গাড়িতে বসালো, ওয়্যারলেসে কী কথা বললো, একটা ঘরে এসে আমাকে আটকিয়ে রাখলো। আমি ঘরে ছিলাম, আমার উপর অত্যাচার হলো, কিন্তু আঘাত করা হলো না। আচ্ছা। যেমন আমাকে উল্টা দিকে ঝুলিয়ে রাখলো। জি। আমার কিছুদিন পরে আমার নাক দিয়ে পানি পড়ছে, তারপর আস্তে আস্তে রক্ত পড়ছে আর কি। এটার কজটা স্পেসিফিক, মানে আপনি বর্ডারে ওদের কাছে অপরাধটা কি মূলত? কি শোনেন একটু, প্লিজ। হ্যাঁ, আগে আমাকে দুর্বল করে ফেলা হচ্ছে, জি স্যার। তারপরে হার্ড কাপড় এনে গায়ের মধ্যে দিয়ে খুব জোরে জোরে আঘাত করা হলো। ব্যথা পেলাম, আওয়াজ হলো না। আমি কোনো কথা বলছি না, আমার সহ্য শক্তি আছে। শুধু আমি চিৎকার যেন না করতে হয়, কারণ চিৎকার করা অপমান। আমি ঠোঁট দিয়ে দাঁত কেটে রেখেছিলাম, ঠোঁটটা কেটে যাচ্ছিল। সারা রাত ধরে এরকম হলো, কেউ কিছু বলল না, আমি কিছু বললাম না। সকালে 9টার সময়, এদিন শুক্রবার, আমাকে নিয়ে যাওয়া হলো জিপ করে। সিভিল ড্রেস একজন অফিসার আছে, উনি মনে হয় ব্রিগেডিয়ার, চিনি না। আমাকে সামনে বসালো, আমি টলে টলে পড়ে যাচ্ছিলাম। উনি বললেন, তোমার মুখে আঘাত কেন? দে আর নট সাপোজ টু বিট ইউ অন দ্য ফেস। আমি বললাম, স্যার নোবডি বিট মি আপ। হেসে দিলেন, ভেরি প্রাউড বয়, ইউর বাইটিং ইউর লিপ ইউর সেলফ, আই লাইক ইট। তারপরে বললো, টেল মি ফ্র্যাঙ্কলি, আই উইল লেট ইউ গো। আমি স্যার এগুলি মিথ্যা কথা। দেখুন স্যার, আমি যদি পালিয়ে যেতাম, আমি সিনেমা দেখতে যেতাম, ওই সিনেমার লোক পাঠালো, স্টেটমেন্ট পেল, গার্ডম্যান ওই কাজ দিয়ে গেলো। জি জি। তারপরে আমার সাইকেলের মধ্যে পাংচার করা ছিল, সব দেখলো, সব রিপোর্ট পেয়ে গেছে সে। বলে, আই নো অল দ্যাট ইউ আর টেলিং, দ্যাট ইউ আর এ ভেরি নাইস বয়, মাই সান ইজ এ লেফটেন্যান্ট ইন দ্য আর্মি, হি লুকস লাইক ইউ। বলো আমাকে। আমি বললাম, স্যার একই কথা। তারপরে বললো, ওকে, দে কান্ট প্রুভ এনিথিং, আইল লেট ইউ গো, বাট ট্রাই টু বিকাম এ ভেরি গুড পাকিস্তানি। আমি দাঁড়ালাম। হি সেজ, নেক্সট টাইম আই ফাইন্ড ইউ ডুইং এনিথিং রং, আই উইল শুট ইউ মাই সেলফ। পিস্তলটা বের করলো। বাট ইউ আর নট সাপোজ টু কিল এনিবডি উইথ এ পিস্তল ইন দ্য অফিস। তারপরে উনি সরে গেলেন একটু। আমি বললাম, ইনশাল্লাহ স্যার, ইউ উইল নট হ্যাভ দ্যাট অপরচুনিটি। উনি মনে করলেন আমি ভালো পাকিস্তানি হয়ে গেছি এরকম। আসলাম ফেরত ইউনিটের মধ্যে, আমার সাইকেল টেন দিয়ে দিয়েছে। তো আমার সিনিয়র অফিসার, একজন ক্যাপ্টেন ছিল, খুব খারাপ ব্যবহার, বাঙালির খুব খারাপ গালাগালি করতো। আমার রুমে এসে বলল, তোমার মুখের অবস্থা কেন? মারামারি করেছো টাউনে গিয়ে? আমি বললাম, না মারামারি না, সাইকেলতে পড়ে গেছিলাম, সাইকেলটাও দেখালাম। তো ঠিক আছে, তুমি কি হাসপাতাল যেতে চাও? ইটস নট রিকোয়ার্ড। তো তুমি রেডি হয়ে যাও, কমান্ডিং অফিসার অর্ডার করেছে, আমরা সাক্কারগার এলাকায় বর্ডারের কাছে যাব, একটা এক্সারসাইজ আছে, তুমি যেতে পারবে? আমি বলি, স্যার, আই উইল বি রেডি টুমরো মর্নিং। ইতিমধ্যে আমার কাপড়ের বুটের মধ্যে আমি যতগুলি ম্যাপের ইনফরমেশান সব ছোট ছোট করে লিখে ফার্স্ট লেয়ারটা রেডি করলাম। গাড়িতে উঠলাম। ফার্স্ট জিপে ক্যাপ্টেন মুনির বসে আছেন, 2 জন সোলজার। সেকেন্ড জিপে আমি, 2 জন সোলজার।
থার্ড পিক আপ 10 জন সোলজার, আমি মধ্যে। আমাকে একটা পিস্তল দিল, কিন্তু কোনো গুলি দিল না। আমি জিজ্ঞেস করলাম না, আমি জানি ওরা সব গুলি ইস্যু হয়েছে। হ্যাঁ। আমি 2 নম্বর গাড়ি, বুঝেন, আমি দৌড়ালো যেন সবাই দেখতে পারে। কোনো কথা বললাম না। আমরা একটা জায়গায় আসলাম, এটা হলো ঝেলাম রেঞ্জার্সের, রেঞ্জার আচ্ছা। মিলিশিয়াদের একটা পোস্ট আর কি, এবং এর পিছনে একটা ডিপ্লয়মেন্ট আছে, এক্সারসাইজ হচ্ছে 11 পাঞ্জাব। ক্যাপ্টেন মোহাম্মদ আলী বাট আমার পরিচিত, ওদের এখানে ঘুরে আসলাম। আমাদের এখানে আসলাম, সীমান্ত বেশ দূরে, এখানে বর্ডারটা দেখাতে এসছে, এটাকে বলে বর্ডার ফ্যামিলিয়ারাইজেশন পেট্রোল। তো মুনির বললেন যে কালকে আমরা পেট্রোলিংয়ে যাব। ডিপ্লয়মেন্ট দিল উনি। ফার্স্টে মুনির, তারপরে 2 জন সোলজার, তারপরে আমি, তারপরে বাকি সোলজার, আর লাস্টে হলো লেফটেন্যান্ট ফাসাহাত বেগ, আমার বন্ধু আর কি। আচ্ছা। আমরা হেঁটে যাচ্ছি, প্লেন রানে, তারপরে পাহাড়ের মধ্যে উঠলাম। আমি ইতিমধ্যে আরও প্ল্যানগুলো যেগুলো ছিল আপ টু ডেট করলাম, যত দেখে এসছি, আবার বুটের মধ্যে পড়লাম। বুটের লেয়ারের মধ্যে অনেক ইনফরমেশান ছিল। আমরা যাচ্ছি, ভাঙ্গা জায়গা শুরু হয়েছে, একটু উঁচু জমি হচ্ছে। আমি দেখলাম যে আমার কাছে পিস্তলটা আছে, আমাকে গুলিও দিয়েছে, মোট 60টা গুলি দিয়েছে। না, আমাকে এবার স্টেন গান দিয়েছে একটা, 60টা গুলি আছে, 3টা ম্যাগাজিন, ভালো। আমার প্ল্যানটা বলি, ম্যাপে দেখেছি ভাঙ্গা জমি আর তারপরে পাহাড়ের দিকে ঢালু হবে, আবার উঠে যাবে। তখন দুপুর 11:30 বাজে, সবাই ক্লান্ত হয়ে যাচ্ছে। 1টা পর্যন্ত ফোর্স মার্চ হবে, তারপর একটু পানি খাবে, নাস্তা করবে, প্যাকেটের মধ্যে আছে, আবার হাঁটবো, আবার তারপর ফেরত চলে যাব। মোট মনে হয় 23 মাইলের মতো হবে আর কি। তো পাহাড়ের নিচে আমার প্ল্যান হচ্ছে, আমি কোনো মতো করে লাইনের পিছনে চলে যাব। আর যখন ওরা পাহাড়ের ঢালুর মধ্যে ম্যাপে দেখা যায় তো সব, আমি ভেরি গুড ইন ম্যাপ রিডিং, তখন আমি নিচে নেমে যাব। তার আগে আমি উপরে থাকার সময় আমি বলবো আই ওয়ান্ট টু মেক ওয়াটার। তো মুনিরকে আমি বললাম, মুনির যখন ঢালুর দিকে যাবে, স্যার আই ওয়ান্ট টু মেক সাম ওয়াটার, গো ব্যাক অ্যান্ড ডু ইট। কোনো চিন্তা করলো না সে। আমি গেলাম, রাখে আল্লাহ মারে কে, ঝোপের মধ্যে বসে আমি অ্যাক্টিং করলাম ফর মেকিং ওয়াটার, তাড়াতাড়ি স্টেন গান স্ট্রিপ করে ফেললাম। ওটা ধক করে উঠলো, ফায়ারিং পিনটা নাই আমার। They knew I'll try. That's the command that told him also. রাইট। না ফায়ারিং পিনটা নাই, ফায়ারিং করতে পারে। আমি খুব তাড়াতাড়ি বসে আবার আমি হেঁটে চলে আসলাম। চলে আসার পরে মুনির বলল সব ঠিকঠাক, ক্লিয়ার স্যার। আবার আমরা ফেরত চলে আসলাম। স্যার পিনটা থাকলে আপনার অল্টারনেটিভ চিন্তা ছিল, যদি পিনটা থাকতো ফায়ারিং টিম, তাহলে আপনি অ্যাকশন। আমার প্ল্যানটা কি ছিল বলি, সিম্পল। ওদের সংখ্যা 12 জন, আমাকে নিয়ে 13 জন। আমি হাই গ্রাউন্ডে থাকতাম পিছনে, যখন নেমে যেত, যখন আমি 2 রাউন্ড ফায়ার করতাম, আপনি তখন গিয়ে বলতাম তোমাদের ভ্যালির মধ্যে তোমাদের পিস্তল ফেলে দাও, না গুলি করবো। ওরা ফেলে দিত, বলতাম জোরে ফেলে দাও, নাহলে ফায়ার করবো। আই এম ডেসপারেট, দে নো। আর তখন আমি ডান দিক দিয়ে স্লোপের মধ্যে ঢুকে যেতাম। ঢালুন একবার হিলের পাহাড়ের মধ্যে ঢুকে যেতে পারলে এত নালা কেউ খুঁজে পাবে না আমাকে। এখান থেকে সীমান্ত 2.5 মাইল দূরে, কোনো অসুবিধা নাই। তখন আমি এইটা দেখে আমি কিছু করলাম না। মুনির দেখলো কোনো অ্যাক্টিভিটি নাই, হি ডেভেলপ কনফিডেন্স ইন মি। চলে আসলাম আমরা, সন্ধ্যার সময় ক্লান্ত হয়েছি। পরদিন ছিল সানডে। মুনির বলল আজকে সানডে, কালকে সামান্য ট্রেনিং হবে, দেন উইল গো ব্যাক। আমার আজকের দিনটা কি করি আমি। লেফটেন্যান্ট ফাসাহাত বেগ আমার সঙ্গে গল্প করছে। মুনির বলল আই ওয়াজ ভেরি টায়ার্ড ইয়েস্টারডে, আমি একটু রেস্ট করে নিই। ও ঘুমাতে চলে গেল। ফাসাহাত বেগ আমাকে বলে, ছেলেটা খুবই সুন্দর ছেলে, করাচির ছেলে, খুব রোম্যান্টিক ছেলে। তার জীবনে একটাই মহিলা দিনে গল্প করার জন্য। আর তার রুমের মধ্যে দরিদ্র মহিলাদের সব ছবি। দরিদ্র মহিলা হচ্ছে মহিলারা যারা কাপড় কিনতে পারে না। তার টেন্টের মধ্যে একজন দরিদ্র মহিলার ছবি। শুধু এই গল্পই করে। করাচিতে তার বান্ধবী,
লাহোরে তার বান্ধবী, অ্যাবোটাবাদে তার বান্ধবী, সিয়ালকোটে তার বান্ধবী গল্প করতে থাকে। আমাকে সে বলে, ভাইয়া আমরা এই কোন জায়গায় আসলাম? লোকে বলে এই কাশ্মীর এলাকার মহিলারা, আমার মারা অনেকে শুনছেন, ক্ষমা করে দিয়েন আমাকে, সত্য কথা বলি, জীবনের কথা। সে বলল, এই কাশ্মীর এলাকায় দুষ্টের সবচেয়ে সুন্দরী নারীরা থাকে। এ পর্যন্ত 3-4 দিন আমি একটা মহিলা দেখতে পেলাম না। আমি বলি, তুমি এত বোকা কেন? পাহাড়ের ঢালুই যখন আসছিলাম আমি দেখলাম মহিলা দেখে। কোথায়? এখান থেকে প্রায় 1.5 মাইল 1 মাইল দূরে একটা তালাব আছে। তালাব হচ্ছে অগভীর পুকুর, ওখানে ফাউন্টেন আছে, ঝর্ণা আছে। ওখানে মহিলারা গোসল করে। বলে কেন? নিয়ম হচ্ছে দুপুর পর্যন্ত পুরুষরা গোসল করে, আর এরপরে মহিলারা কাপড় ধোয়ে আর গোসল করে, পুরুষরা ওখানে যায় না। আর সে বলে, তাহলে আমাকে তুমি ওখানে নিয়ে যাও। পাগল নাকি তোমাকে নিয়ে যাবো? বলতে আমি দূর থেকে দেবো, কথা দিলাম, মুনিরের পারমিশন নিয়ে আসো। ইচ্ছা করে বলছি আমি। সে বললো যে না, মুনিরের পারমিশন আমি নিব না, ও ও বাজে লোক, গালাগালি করবে, তুমি আমার ভাই হও। তাই আমি বললাম, থাক, তুমি যখন বলছো। আমার কিন্তু বুটের মধ্যে সব কিছু আছে। সে তখন বলল যে 1 মিনিট, আই এম গো টু মাই টেন্ট। আমি তার টেন্টের কাছে গিয়ে দেখলাম, একটু ফাঁক করলাম, টেন্টে তো স্ট্র্যাপগুলি আছে। সে তার পিস্তলটা, লোডেড পিস্তলটা ভুল হয়ে এখানে। হি ওয়াজ নট ট্রাস্টিং মি অলসো, বাট ডাজন্ট ম্যাটার। হেঁটে হেঁটে যাচ্ছি আমরা, একটা বিশাল গাছ আছে। সে বললো কোন দিকে? ঝর্ণার আওয়াজ পাচ্ছ? বলে পাচ্ছি। কান সিধা করা, মহিলাদের খেলা, পানি দিয়ে খেলছে। হ্যাঁ, লেটস গো। আমি বলি, এখান দিয়ে যেও না, এখানে গেলে বিপদ। মহিলারা চিৎকার করবে, ক্যাপ্টেন মুনির এসে কোর্ট মার্শাল করবে তোমাকে আমাকে। কি করতে হবে? এই বিশাল গাছটায় চড়ি আমরা। আমি মিথ্যা কথা বলছি, সত্য কথা বলছি। তো সে বললো, আমি গাছে চড়তে পারি না। তোমার তো ইস্পাকিস্তানে পোস্টিং হবে বলে শুনেছি। গাছে না চললে অবজার্ভ, এনিমি অবজার্ভ কেমন করে করবে? জানতে হবে তোমার। সে বলে, তুমি গাছ চলতে পারো? আমি সে গ্রাম বাংলার ছেলে পারি। আমি বলি, একটা কাজ করি, আমার কোমরের মধ্যে, প্রত্যেক কোমরে একটা বেল্টের সঙ্গে থাকে, রোপ থাকে, ইমার্জেন্সি রোপ। আমি রোপটা খুলে দিলাম, দিয়ে বললাম, আমি উঠি, তুমি সাপোর্ট নাও, আমার পিছন ধরতে ধরতে পড়বে না। যদি পড়া হয় আমাকে বলবে, আমি তোমাকে সেভ করব। আমি ভালো কাছে ধরতে পারি। উপরে উঠলাম অনেক, একটা ডাল ফ্ল্যাট, সেখানে আমি সামনে গেলাম, নিজেকে জোর করে বেঁধে দিলাম, নিজেকে নিজে। ও বলল, আমাকে বাঁধবেন আমি পড়ে গেলে? আমি বাতাস বেঁধে দিই। তখন সে দেখছে, দেখলে মহিলার গোসল করছে, দেখেছে আর কি। সে খুব খুশি এ ব্যাপারে। আমি তাকে যখন বেঁধে দেওয়ার চেষ্টা করছি, আমি ধাক্কা দিয়ে ওর পিস্তলটা ফেলে দিলাম। সে বলল, এম্বারাসড হয়ে গেল, বলে মেরা পিস্তল পর গিয়া, নিচে পড়ে গেছে। একটু আগে ঝেলাম রেঞ্জার্সের 10 জনের একটা ফাইটিং পেট্রোল চলে গেল, এদের সঙ্গে একটা লাইট মেশিন গান ছিল। এরা যখন এটা কথা, তারা 800-900 গজ চলে গেছে। আমি তখন তাড়াতাড়ি করে আমার রোপটা খুলে দিয়ে, এক কোনা বাঁধা ছিল, নিচে নেমে এসে বললাম, ডোন্ট ওয়ারি, আমি এটা নিয়ে আসছি তোমার জন্য উপরে। ওইদিকে সে তাকিয়ে আছে, তার পিস্তলটা ধরলাম। মনে ইচ্ছা ছিল ওকে একটা গুলি মেরে ফেলি, মারলাম না, বন্ধু মানুষ। আমি দৌড় শুরু করলাম। এখান থেকে সীমান্ত 1500 গজ, নালা ভেঙে এসছে প্রায় 550 গজ। ম্যাপে সম্মুখস্থ আমার 1050 গজ মাত্র যেতে হবে। রান ফর মাই লাইফ। এইটা ক্রস করলে আমি নালা, এত ডিপ নালা, এগুলি গর্জ বলা হয়, খুঁজে পাওয়া সম্ভব না আমাকে। আর অন্য প্ল্যানও আছে আমার। আমি যখন দৌড়াচ্ছি তখন ফাসাদ বেগ চিৎকার করে বলল, ডোন্ট গো মাই ব্রাদার, দে উইল শুট ইউ, ইন্ডিয়ানস উইল কিল ইউ। আমি কিছু বললাম না। তখন আমি একটা ভুল কাজ করলাম হয়তো, আই শুড হ্যাভ কিলড হিম, শুট করে। সে আবার বলল, আমি তখন বললাম যে পিস্তলটা নিয়ে যাই, তার কোর্ট মার্শালে তার চাকরি চলে যাবে। আমি পিস্তলটা একটা ঝোপের মধ্যে রেখে দিয়ে ইশারা করলাম। সে মানুষ না। আমি আরও দৌড়াচ্ছি, চিৎকার করলো, ঝেলাম রেঞ্জার্স, ও ভাগ রাহা, ফায়ার ওপেন করো। আমার 150 গজ দূর মাত্র। ঝেলাম রেঞ্জার্সে লাইট মেশিন গান থেকে ট্রেসার বুলেট গেল। প্রথমে ট্রেসার যায়, তারপরে গুলি হবে। আমি আরও দৌড়াচ্ছি, আর 25 গজ। আমি জানি এখনই ফায়ার আসবে। আমি ঝাঁপ মারলাম একটা, গড়াতে নালের মধ্যে পড়লাম। তারা লাইট মেশিন গান ওপেন করলো, উল্টা দিক দিয়ে বিএসএফ ফায়ার শুরু করে দিল। এটাই নিয়ম। হ্যাঁ, দুই দিক থেকে তখন। আর আমি ফুর্তি, আমি নালার মধ্যে ঢুকে গেছি।
অনেক ঘুরে 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 একটা জায়গা দেখলাম, একটা নালার মধ্যে একটা গর্ত আছে, গর্তের মধ্যে সাপ থাকতে পারে, নেকড়ে বাঘ থাকতে পারে, শিয়াল থাকতে পারে। একটা ভাঙ্গা গাছ ছিল, ওটা দিয়ে ঢুকালাম বারবার, কিচ্ছু নাই। আমি ওই জায়গায় ঢুকে গিয়ে ভাঙ্গা গাছটা উপরে লাগিয়ে দিলাম। আমি শুয়ে আছি, রেস্ট করছি। ফায়ারিং শেষ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। উপরে যে আওয়াজ আছে, ক্যাপ্টেন মুনির চিৎকার করছে, এ হারাম দাদা কিদার গিয়া, আই উইল শুট হিম মাইসেলফ, খুব গালাগালি করছে। আমি শুয়ে আছি চুপ করে, ফাসাদ দেখে গালাগালি করছে। এখান থেকে উঠে গেলাম। আমি কই যাব? বিএসএফ এর কাছে যেতে আমি চাচ্ছিলাম না। সিয়ালকোটে কিছু লোক বলেছে বিএসএফ মানুষকে হ্যান্ড ওভার করে দেয়, স্মাগলারকে হ্যান্ড ওভার করে দেয় টাকা নিয়ে। আবার ঝেলাম রেঞ্জার্স ওদের সঙ্গে ফ্রেন্ডশিপ আছে। আমার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমি ২৬ মাইল হাঁটব রাতের অন্ধকারে, দুর্ভেদ্য এলাকা। সাম্বা বাস স্ট্যান্ডে যাব। আমার কাছে টাকা মাত্র ২০টা। বাসে গিয়ে উঠে আমি দরিদ্র মানুষ অ্যাক্টিং করব, मैं गरीब आदमी हो, थोड़ा सा ভিক দে দো করে আমি বাসে, ফ্রি বাসে করে যাব পাঠানকোটে। ওখানে ট্রেনে উঠবো, দিল্লি যাব। দিল্লিতে আমাদের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ আছে একটা, এটা আমি বিবিসি থেকে শুনেছি, হুমায়ুন রশিদ চৌধুরী। মেন্টালি। তো আমি ২৬ মাইল হাঁটলে পাহাড়ি এলাকা, আমি বেশি হাঁটতে পারবো না। আমার প্ল্যান করলাম দিনের বেলা আমি হাঁটবো না, এটা ইনসার্জেন্ট এলাকা, কে কাশ্মীরি কে মুজাহিদিন কে কিচ্ছু জানি না। রাত্রেবেলা আই মাস্টার অফ নাইট রিডিং অ্যান্ড নাইট নেভিগেশন অ্যান্ড ম্যাপ রিডিং, আমি খুব ভালো এটা জানি। আমার মুখস্থ আছে ম্যাপ, কিছু ড্রয়িং করে এসেছি, আর বুটের মধ্যে সব ভবিষ্যৎ যুদ্ধের পরিকল্পনাটা আছে। আমি প্রথম রাতে হাঁটলাম, ভোরাতে ক্ষুধা লাগলো খুব, কিছু গাছের পাতা ভাঙলাম। যেই পাতার মধ্যে কষ বের হয় সেটা খাবেন না, বিষ। পাহাড়ি এলাকায় 2টা গাছ পেলাম, কিছু পাতা পেলাম, খেলাম। পানি আছে, তালাব বলে, অগভীর পুকুর, পানি খেলাম। দিনের বেলা হাঁটলাম না, একটা গুহার মধ্যে ছিলাম। পরদিন রাত্রেবেলা হাঁটা শুরু করলাম। এত কাটা, হাতগুলি কেটে যাচ্ছে, ক্ষুধা খুব বেশি। সেকেন্ড দিন বিকাল দিকে দেখলাম গুহা থেকে বেরো দিলাম, একটা তালাব হচ্ছে অগভীর পুকুর, ব্যাঙ আছে শুধু, মাছ নাই একটাও। আমার প্রোটিন দরকার, আমার 2 দিন হয়ে গেছে, আমি কত পরিশ্রম হচ্ছে, আমি চলতে পারছি না, পানিও পাচ্ছি না। পানি এখানে পেলাম, কিন্তু গাছের পাতা খেয়ে থাকা যায় না, বমি হয়ে যাচ্ছে। তো ইট দিয়ে আস্তে আস্তে 8টা ব্যাঙ মারলাম, গুহার মধ্যে নিয়ে আসলাম, আগুন জ্বালালাম, পাথর করে, একেবারে প্রিমিটিভ। তারপরে আগুন লাগালাম, ব্যাঙটা পাথর দিয়ে ঘষে ছুরি বানালাম, কাটলাম, নাড়ি ভুড়ি বের করে খাওয়া আরম্ভ করলাম। ফার্স্ট একটা ব্যাঙ খেয়ে বমি করে দিলাম, তারপরে ব্যাঙটা জোর করে খেলাম, এনার্জি পেলাম। এরপরে প্রতিদিন আবার রাতে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে এখন আমার মাত্র 5-6 মাইল বাকি। আমি পাহাড় থেকে নেমে আসছি আস্তে আস্তে। এইখান থেকে গেলে আমি পোলস্টার নাইট গ্রেট বিয়ার দিয়ে মার্চ করছি। 26 মাইলস আই এম মার্চিং অন 7 to 9 ডিগ্রিজ। এর দূর, এইটা 9 ডিগ্রিজ হয় এরকম, 7 ডিগ্রি, এটা কমিয়ে দিলে 7 ডিগ্রিজ হয়। এখানে পোলস্টার থেকে ডিগ্রি দিতে হয়, আমি স্পেশালিস্ট এই ব্যাপারে। তো খুব পানির পিপাস হয়ে গেল, কি করব, আর হাঁটতে পারছি না। একটা দেখি বাসা মতো গ্রাম মনে হলো, টিম টিম করে আগুন জ্বলছে। আমি টক টক করে আওয়াজ করলাম, মাই থোড়া সা পানি পিলাও, মা একটু পানি দাও। কোনো মা দেখলাম না। দরজাটা খুলে গেল, 2টা লোক, হাফ প্যান্ট পরা, মনে হলো দে আর ডোগরাস, কাশ্মীরি ডোগরা মনে হলো, মাস্কিউলার বডি। আমাকে জোরে ধরে পড়লো। আমি বলি 1 মিনিট, তু কোন হায়? 8-10টা লোক হতে লাগলো, তু কোন হায়? একজন আমার প্যান্টটা ছিঁড়ে ফেললো, টর্চ পাকিস্তান আইডি কার্ড ছিল। সেটা আরেক সমস্যা না, কারণ এখন আইডি কার্ড না হলে তোমার কোনো পরিচয় নাই। যদি সিভিলাইজেশন যেতে পারে, এরা তো কাশ্মীরি, এরা তো বুঝে না। তো তখন একজনে বলল, ইয়ে সালা জাসুস হয়, এ হলো স্পাই। লাথি মারলো, আমি কোনো রিয়াক্ট করছি না। নো ফাইট ব্যাক, জীবন বাঁচাও, কিডনিটা বাঁচিয়ে রাখো, মাথাটা বাঁচিয়ে রাখো, আর তো আমার দরকার নেই, হাড্ডি উড্ডি ভেঙে গেলে অসুবিধা নেই। একজনে আমাকে লাথি মারলো,
ইসের মধ্যে বুটটা ঢুকে গেলো, আমার বুটের পিনগুলি ঢুকে গেলো শরীরের মধ্যে। আমি দাঁড়িয়ে আছি, তারপর ধাক্কা মারলে আমি পড়ে গেলাম। পড়ার সঙ্গে সঙ্গে আমি মাথাটা হাত দিয়ে প্রোটেকশন দিলাম, 2 হাত দিয়ে। মাথাটা বাঁচাতে হবে। ট্রেনিং তো আপনার আছেই এই ধরনের। তারপরে ঠাপাস করে লাঠি পাড়ি দিয়ে দিল, আর আমার হাতটা ভেঙে গেল, আঙ্গুল সবগুলি ভেঙে গেল। এখন শুনবেন, ও সব ভেঙে গেল। আমি মুখ দিয়ে রক্ত পড়ছে, আমি চুপ করে শুয়েছিলাম। তারপরে অনেক ঘটনা হলো, তো বলতে চাই না। এরপরে আমি যখন ছিলাম, আমার সেন্স কমে যাচ্ছে। আমি দরজার সঙ্গে বাড়ি দিলাম। একজন সর্দারজি আসলো, বললাম বাবাজি মারনে কা পহলে থোড়া সা পানি দে দাও, মরাপুরে পানি দিয়ে দাও। উনি পানি নিয়ে এসেছিলেন, চানা বুট নিয়ে এসেছিলেন, রামও নিয়ে এসেছিলেন। আমি তো জীবনে মদ্যপান করি না। রামটা গায়ের মধ্যে দিলাম, ডিসইনফেক্টে জ্বললো, কিন্তু একটু কষ্ট কমে গেল। সেখান থেকে আমি বুদ্ধি করে মরে যাওয়ার অ্যাক্টিং করলাম। তখন আমাকে সাম্বা হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতাল নিয়ে গেলে আমি সেফ হয়ে গেলাম। তারপরে আমি মেসেজ পাঠালাম আর্মির কাছে, আমাকে নিয়ে চলে গেল। তারপরে আমাকে ওরা আর্মিতে রাখলো, পাঠানকোটে নিয়ে আসলো। ওখানে ইন্টারোগেশন হলো আমার। ওরা আমার কথা বুঝতে পারছে না, চাচ্ছে না, শুধু মাথা নাড়ে, কোনো কথা বলে না। একটা রুমের মধ্যে চারিদিকে গার্ড দাও, কোনো মারপিট নেই, ব্যবহার ভালো করছে। খানা কীভাবে দিচ্ছে কেউ কথা বলে না। আমি কথা বলতে চাই, কথা বলে, শুধু আমার কথা শুনে কোনো কথা বলে না। তারপরে বলল, ইউ হ্যাভ টু বি সেন্ট টু দিল্লি, তোমার হেড ইঞ্জুরি হয়েছে। মাথা বাড়ি শুয়েছিলাম, আমার ব্যথা হচ্ছিল, কিন্তু আমি ওদের বলছিলাম না। ওরা বুঝেছে, এক্স রে করে বলল এখানে এমআরআই নাই। পাঠানকোটে চেষ্টা করলো, দিল্লিতে পাঠা দেওয়া হবে। দিল্লিতে আমাকে নাম্বার 3 সাবজেক্ট এনক্লেভে আটকে রাখা হলো। বয়স 20। কি চিন্তা করি তাও জানি না এখন। আমাকে নিয়ে 7-8 জন অফিসার বসে থাকে, রুম ভর্তি ম্যাপ। তখনও তো আপনি ওদের কাছে পাকিস্তানি জাসুস। আমি জানি না, আই ডোন্ট নো, সাসপিশিয়াস। সাসপিশিয়াস। বাট হোয়াট ডাজ ইট ম্যাটার? আমি তো মরে গেছি, আমি জানি। ইটস নট হাউ দে আর গোইং টু কিল মি, দ্যাটস ইম্পর্টেন্ট টু মি। বাট ইফ দে উইল কিল মি, আই উইল গিভ এ প্রেফারেন্স টু মি, দ্যাট শুট মি ইন মাই হেড। আমি অসম্ভব দুঃসাহসী একটা মানুষ, 71 প্রমাণ করেছে। আমি মৃত্যুর মুখে মুখে দাঁড়িয়ে হাসতে পারি। আমি হয়তো এখন কমে যাবে, বয়স হয়ে গেছে। এটা আমি গর্ব করে বলছি না, আই এম বিল্ড দ্যাট ওয়ে, আই ক্যানট হেল্প। দ্যাট হ্যাপেন্ড। তখন এরা সব আমার সঙ্গে কথা বলছে। 3rd দিন একজন অফিসার আসলো, স্যুট পরা, হ্যান্ডসাম, সবাই স্যালুট করছে, সবাই ইউনিফর্ম পরা। রুমের বাইরে কেউ যেতে পারে না। উনি বললেন, অল অফ ইউ গো আউট। আমার সামনে বসলেন, আমাকে বললেন, সানি হাউ ওল্ড আর ইউ? আমি বললাম, আস্তে করে বললেন, ইউ লুক লাইক মাই সান। I said, privilege, sir. I'm not trying to be friendly. He says, you are a soldier? Yes, I'm a soldier. Let's talk to soldier. Oh. I honor you, honor me, right? Yes, sir. What do you want to tell him? Whatever I have told is absolutely true. Sir, please kill me. But don't kill yourself. I can understand you people are going for the wrong direction. Basant River, you are crossing in the wrong place, where Pakistani minefields will be laid, and you will all destroy your tanks there. In this place, the helicopters will be landing, and you will have no protection against them. আমি জোরে জোরে কথা বলছি, ম্যাপ দেখিয়ে দেখে বলছি। And why are they trying to argue with me? Well, maybe your intelligence. Sir, in the border area, intelligence pays for get money from both. Wrong information দেয়, কারেক্টও দেয়, কোনটা আমি জানি না তো। উনি বলেন, young boy, do you know who I am? I said, no, sir. And I want to know. I know you're a very big general. You look like that. It doesn't matter for me. I worry because you people are helping my country and you are going to dooms. In the Jammu Shakar battle, you will be defeated. জোরে কথা বলেছি আমি। I sit down. Do you know what will happen if you have given me wrong information? I said, yes.
you'll have a disaster. But do you know what will happen, sir, if my information is correct? And we'll have a glorious victory, the best victory. Sir, I have nothing to ask from you. I'm fed up. Well, you talk to a general like this? Yes, sir. Because I think you are a human being too. Argument হচ্ছে উনি চলে গেলেন, কিচ্ছু বললেন না। পরদিন একজন লোক আসলো, you have to go to Calcutta. তারা বিশ্বাস করলো আপনার জানি না সবকিছু, না হলে হ্যাঁ, যেহেতু কলকাতায় এসে ইউনিফর্ম লোক একটা কম্পার্টমেন্টে আমাকে, এক কম্পার্টমেন্টে আমি একা ভিআইপি, সব গার্ড, কলকাতায় আসলো, সিভিল ড্রেসে টেক ওভার করলো। একটা বাসার সামনে আসলো, নাম্বার 8 থিয়েটার রোড, মুজিবনগর সরকার। এসকর্ট নিয়ে একজন অফিসার গেল, ঠাক ঠাক করে স্যালুটে আওয়াজ পেলাম, বাইরে দাঁড়িয়ে। এটা স্যার কোন মাস? 71-এর অগাস্টের দিকে, আগস্টের দিকে, অনেক সময় পার হয়ে গেছে। আমি ঢুকলাম, ঢুকে আমাকে নিয়ে যাওয়া হলো। ওসমানী সাহেব বসে আছেন, ছবি দেখেছি। আমি সালাম দিলাম, জেন্টলম্যান, থ্যাংক ইউ ফর ব্রিঙ্গিং মাই বয় ব্যাক টু মি। আচ্ছা, থ্যাংক ইউ। অলরেডি তিনি ইনফর্মড। সব চলে গেল। ওসমান সাহেব হাত ধরলেন, স্যাম আমাকে সব বলেছে তোমার ব্যাপারে। I felt quite proud about you without knowing you. This is the way to behave. Any other people would have cried a lot. But you are hell of a boy. তখন আমাকে বলে, তুমি তো হাঁটতে পারছো না। I am arranging immediately for a hospital admission for you. এটা কি কলকাতাতে? কলকাতাতে। আর কেউ নাই, ওসমান সাহেব একা। আমি বললাম যে স্যার, can I beg for a favor? A soldier doesn't beg. I said, I have to beg to you, otherwise you'll not listen to me. Why do you talk to me like this? Sir, I have a right to. You are my commander in chief. হেসে দিতেন। আমার তো কথাই এরকমই। স্যামও বলেছে এরকম কথাবার্তা বলে সে, হঠাৎ করে এরকম কথাবার্তা। তখন ওসমানী সাহেব বললেন, তুমি কি চাও? তুমি হাঁটতে পারছো না, এর উন্ডেড। আমি বললে, স্যার, এত কষ্ট করে এসে জম্মু কাশ্মীর বর্ডার চলে এসেছি হাসপাতালে যাওয়ার জন্য, স্যার, বলতে ইন্ডিয়ান হাসপাতালে শুয়ে থাকতাম এখনো। স্যার, কালকে যে গাড়িটা আপনি ফ্রন্টে যাবে আমাকে পাঠিয়ে দিন স্যার, যুদ্ধক্ষেত্রে গেলে একেবারে ঠিক হয়ে যাব স্যার। বসেছিল মেজর চৌধুরী, কল করলো ইন্টারকমে, an old major সিলেটের administrative officer. This mad boy wants to go to the front. Look at him, he cannot walk. I don't know what to do with him. Send him to the front tomorrow. I'm like, thank you, sir. But I don't know how to thank you more. তখন বললেন, টেলিফোন ঘুরালেন, Honorable Prime Minister, a young boy has come from Chhattisgarh North area. Talking to him makes me feel that my country will be liberated very soon. If the youth stands up like this, inevitable victory for us. তাজউদ্দিন করছেন? Yes, sir, I am sending him to you. আমাকে বলল, প্রথম রুমে যান। তাজউদ্দিন সাহেব তো ওসমানী না, আমাকে ধইরা এমনভাবে চোখের পানি ফেরত দিল, জড়ায় ধইরা, তোমাকে আমি কি বলবো বাবা, এই আর কি। বসাইল ইন্টারকম নজরুল ইসলাম সাহেবকে, অনারেবল প্রেসিডেন্ট, এই একই কথা বললো, আই এম ব্রিঙ্গিং হিম টু ইউ। আবার উনিও জড়া ধরলেন। আপনার ওখানে এসে সবার সঙ্গে মিটলো, যুদ্ধের অগ্রনায়ক আমার জীবনের তিনজন ব্যক্তি, হ্যাঁ, সবার সঙ্গে, প্রধান সেনাপতি, অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এক শহরে হয়ে গেল। আমি ওদিন রাত্রেবেলা ঘুমালাম, পরদিন সকালে চলে গেলাম। এটাই ছিল যুদ্ধে যাওয়ার গল্প। এবং আপনাকে প্রথমে কোথায় পাঠানো হলো ওখান থেকে? তখন ফ্রন্টে প্রথমে আগরতলা, তারপরে ওখান থেকে সিলেট, কারণ ওসমানী সাহেবের সিলেটে বাড়ি। আমি প্যারা ব্রিগেডের অফিসার, পাহাড়ি যুদ্ধে ভালো করি, সবই জানেন তিনি। একবার আসলেন ক্যাম্পে, কি রাগ, কাম হিয়ার, গেলাম, আই এম নট হ্যাপি উইথ ইউ,
কিছু আমি জবাব দেই না তো, why you are taking too much risk on your life? আমি বলি স্যার, a soldier's life, you my seniors like you have taught me, is a life of arrival and departure. Soldier's life is arrival and departure. What's the difference, sir? তখন বলে, if you are gone, we can replace you. You know that? কিছু বললাম না, ভালো কথা বলেছে, কি রাগ। I will monitor you, please sir. রাগটাগ করতো আর কি, আদর করতো খুব। যখন চাকরি ছিল তখন দেখা করছিলাম বাসায় গিয়া, খুব আদর করতো সবসময়। যাই হোক, এটাই ছিল আমার কথাটা। ওখানে তো স্যার ট্যাঙ্ক নিয়ে আপনাকে প্রশিক্ষণ না, আর কামান দিয়ে, কামান তো তখন আমাদের বেশি। আমি দুরকম কাজ করেছি। একটা, আমি গরিলাদের জন্য অপারেশন করেছি, আমার সেই ট্রেনিং আছে। আর আমি ইন্ডিয়ান আর্মি আমাকে নিয়ে যেত। আর ওদের ব্যাপারটা হতো, ওরা টেরেন চিনত না। আমি মাস্টার অফ ম্যাপ রিডিং অ্যান্ড নাইট নেভিগেশন, পাকিস্তানের ট্যাকটিক্সটা ভালো বুঝি, ওদের কাউন্টার অ্যাটাক কোন দিকে হবে। সো ওদের ডেঞ্জারটা ছিল আমাকে ফরওয়ার্ড মোস্ট গ্রুপে নিয়ে যেত সবচেয়ে আগে। তো দ্যাটস দ্য ফার্স্ট প্লেস উইল গেট হিট অ্যাকচুয়ালি। ওইটা ঠিক আছে, ওর জন্য অসুবিধা নাই। বাট মোস্ট অফ দ্য ব্যাটলস আই ফট উইথ দেম, দে হ্যাভ বিকাম সাকসেসফুল। এটা আমার গর্ব। সবচেয়ে ডিফিকাল্ট ব্যাটল আপনি যেটা ফট করে, মানে ইউ ফট দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ান? ডিফিকাল্ট বলে কিছু নাই, এভরি ব্যাটল ইজ ডিফিকাল্ট। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড, পাকিস্তান ইজ এ প্রফেশনাল সোলজার্স। ওকে, ওমেন রিকিং করছে, বাট দে হ্যাভ গুড সোলজার্স, দে ফাইট লাইক হেল। অ্যান্ড যুদ্ধ কীভাবে হয়? প্রত্যেক যুদ্ধে জিতা যায় না। আজকে পরাজয়, কালকে বিজয়। আজকে বেশি ক্ষতি, কালকে কম ক্ষতি। আমরা তো টার্জেন না তো, সুপারম্যান না তো। অনেক যুদ্ধে উইথড্র করে এসেছি না? আপনারা অনেক যুদ্ধে নিশ্চয় পরাজিত। হ্যাঁ, স্টে ব্যাক। বাট রিমেম্বার, আমাদের যুদ্ধ গেরিলা যুদ্ধ। উই ডোন্ট ওয়ান্ট টু উইন টুডে অ্যান্ড ডাই। উই ওয়ান্ট টু ফাইট টুডে অ্যান্ড উইন টুমরো অ্যান্ড কিপ অন উইনিং। আমাদের ওসমানী সাহেব বলতেন, অফিসার নাই আমাদের, আমি চাই না আমার অফিসাররা মারা যাক। সার্ভাইভ ফর দ্য ব্যাটল অফ টুমরো। ভালো কথা বলেছেন। বাট দেন আমাদের রক্ত গরম, কিছু হবে না, ওই আগে যাওয়া আর কি। কিন্তু আপনি নিশ্চয়ই আপনার যারা সহযোদ্ধা ছিলেন তাদের কাউকে প্রিয়, নিশ্চয়ই প্রিয়ভাজন হারিয়েছেন, এবং দ্যাট মাস্ট বি, ইউ নো, দেয়ার ইজ নাথিং প্রিয়। সবাই, হ্যাঁ, ইট ডাজন্ট ম্যাটার। When you see death, I mean, you are in the line. What does it matter? What's the difference? আজকে সে চলে গেছে, কালকে তুমি চলে যাবে, বারিয়াল হয়ে গেছে, nobody cries even. তো স্যার এটা আপনারা কিভাবে ডিল করতেন স্যার? আমাদের খুবই হয় যে একজন মানুষ না, এটা কোনো ব্যাপার না তো। কষ্ট লেগেছে, বাট কষ্টটা আবার ওভারকাম হয়ে যায়, বিকজ ফর দ্য বিজিনেস টুমরো, বাট টুমরো ইট ক্যান বি ইউ, সো আদার পিপল ফিল দ্য সেম ওয়ে। War is a fascinating experience, but a very poor teacher. War doesn't teach you anything. It only teaches you to be more cruel and kill more people. That's the tragedy of human life. Who wants to fight? I don't want to fight anymore. I have seen death too close to me. Death is just like this. What does it matter? আসলে কথাটা এখানে না, এটা কোনো বীরত্বের কথা না, কোনো কাওয়ার্ডিসের কথা না। আমরা সবাই ভয় পাই যুদ্ধক্ষেত্রে। এখন দেখেন, এখন আমার নিজেকে আমি চিন্তা করলাম, যুদ্ধক্ষেত্রে আমার ভয়টা কমাতে হবে আমার। আমি একটা জিনিস বের করলাম, আমার পেটটা ভরা থাকলে, আমি তো গ্রামের ছিল তো, অনেক ভাত টাত খাই, পেটটা ভরা থাকলে আমার ভয়টা কমে যায়। শুনেন গল্প, বড়লেখার যুদ্ধ, ভীষণ ফায়ারিং হচ্ছে, আমাদের উন্ডেড হয়ে গেছে, কয়েকজন পিছনে চলে গেছে। যুদ্ধটা একটু ফায়ারিং কম হচ্ছে আজকে, তো আমি লোক পাঠিয়ে গ্রামের দিকে কিছু ডাল আর ভাত এনেছি, আমার খুব খিদা লাগে। এসে আমি ডাল আর ভাত খাচ্ছি বসে বসে, আমার সেক্টর কমান্ডার আসছে দেখতে, সঙ্গে সঙ্গে গোলাগুলি শুরু হয়ে গেছে। ওনারা ট্রেঞ্চের মধ্যে ঢুকে গেছে, আমিও ট্রেঞ্চের মধ্যে ঢুকেছি, সবাই এরকম করে আসছে, আমি ভাত খাচ্ছি বসে বসে। ও তাকায় রয়েছে আমার দিকে, আমি আরও ভাত খাচ্ছি। স্যার একটু খাইবেন? তুমি খাও। আবার খাচ্ছি। তো বলে গোলাগুলি শুয়েছে, চলে গেছে, পদ্মামাকে ডেকেছে, পিছনে গেছি, এই এত গোলাগুলি, পেট দিয়ে ভাত যায়, গলা দিয়ে ভাত নামে কেন তোমার? আমি বলি, স্যার পেটটা ভরা থাকলে আমার ভয়টা কমে যায়। এখন
আমি ভাত খাচ্ছি জোর করে, যেন আপনি সেক্টর কমান্ডার, আপনার সঙ্গে না ভয় পাই আমি। সবাই তো ভয় পাই আমরা। কিন্তু সেই সময় পেট ভরা থাকাও তো ডিফিকাল্ট, কারণ আপনার খাবার তখন তো পর্যাপ্ত না নিশ্চয়ই। না, ওই যে গ্রাম থেকে এনেছি একটু ভাত, আমার পেট সবসময় ছোট, আমি খুব কম খাই, ওইটাই খেত। আর খেতে পেতাম না আমরা কিছু, বিশ্বাস করেন। একটু সবজি পেতাম, ডাল, একটু ভাত খেতাম, আর কিছু পেতাম না। এখন বড় বড় কথা বলি, এই গ্রামের মহিলারা বাচ্চাদের দিয়ে আধা মাইল দূরে গাছের নিচে খানা দিয়ে যেত, ভাত ডাল দিয়ে যেত। ফায়ারিং কম হলে আমরা ওখানে গিয়ে নিয়ে আসতাম, বাচ্চারা নিয়ে আসতো ওখানে, মহিলারা তো আসতে পারে না। এদের খেয়ে আমরা পড়ে এসেছি, আর এখন ওদেরকে কেয়ার করি না আমরা, ধন্যবাদ বলি না। মানে এই যে স্যার আমরা জনযুদ্ধ বলি, এটাই প্রকৃতভাবে যুদ্ধ, এটাই। দ্যাট ওম্যান হু হ্যাজ সেন্ট হিজ সান ফর এ মিল ফর মি অ্যান্ড গট শট, হি ইজ এ বেটার ফ্রিডম ফাইটার দেন মি। কনসেপ্ট অফ পিপলস ওয়ার আমরা এখনো বুঝলাম না, এখনো হিরো ওয়ার্কশিপ করলাম আমরা, গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড ওয়ার্কশিপ করলাম। এই কথাটা কে বলবে? স্যার আমরা যে ক্যাম্পের বিবরণ শুনি, আপনারা অনেক ক্যাম্পে এভাবে নিশ্চয়ই যারা বন্দী ছিল, বিশেষ করে নারীদের যে বিভৎস নির্যাতন করা হতো পাকিস্তানি সৈন্যরা যেটা করতেন, ওই ধরনের বিভৎসতার স্যার মুখোমুখি আপনি কিভাবে হয়েছেন বা কতটা? দেখেন, in one place I was ruthless. Whether we got any position of Pakistan, they are bringing women and doing it. এভরিহোয়ার, এভরি ক্যাম্প, We have killed them all. Every Pakistani soldier, no survivor. They don't deserve to live. No hands up. এটা স্যার কোন জায়গায়, কোন অনেকখানে, প্রত্যেকখানে, নো হ্যান্ডস আপ। গ্রামের লোকরা সব বলে দেয়। আর ওভারঅলি গ্রামের লোকটা আমাদের পক্ষে ছিল, আলবদর রাজাকাররা কম ছিল। আমরাই তো দেখে আলবদর রাজাকার এখন বলি। গ্রামে ছিল গরিব মানুষ, সবাই তো যুদ্ধ যেতে পারে না, তার কত মজবুরি আছে অনেক মানুষের। এই যে হিরোইজম দেখাতে গিয়ে মুক্তিযুদ্ধটাকে অনেক বিবর্ণ করে ফেলেছে মনে হয় আমার। সাধারণ মানুষের অবদান, গরিব মানুষের অবদান, বড় লোকের ছেলে তো বেশি যুদ্ধে যায় নাই। গ্রামের কৃষক তো আবার সেই লাঙ্গল চষা শুরু করে দিয়েছে যুদ্ধের পরে। এখন অনেকে সার্টিফিকেট বাণিজ্য করছে অবশ্য, তাও শুনেছি আমি। সব দিকে আছে, অনেক মুক্তিযোদ্ধা জেনুইন না তো আছে, তো আপনারাও জানেন, আমরাও জানি, দুঃখ করে কী লাভ। কিন্তু অনেকে তো জেনুইন হয়ে তো সার্টিফিকেট পাচ্ছে না। সবই আছে, গণ্ডগোল আছে অনেক কিছু, কিন্তু আই এম টকিং অ্যাবাউট 71, দিস ওয়াজ গ্ল্যামারাস। এত স্যার আমরা এই যে একটা কথা বলি না, দেখেন একটা গ্রামে গেলে কোনো ভয় থাকতো না, কেন জানি মনে হতো আমার বাড়ি, আমার ঘর, এরা আমার মানুষ। সেই মানুষের কাছে আমি এখন যাই না তো আর। এই যে বদলে গেল তো স্যার, সব বদলে গেল, আমরাও বদলে গেলাম, বিশ্বাসের জায়গা ভেঙে গেল, সব খুলে গেল। আমাদের এখন একটা কথা অনেকেই বলেন যে ৭১ যুদ্ধকালীন সময়ের আগে পরে কখনোই বাঙালি এত অসাম্প্রদায়িক, এত সম্প্রীতির বাঙালি ছিল না। মানে ওই সময়টা যতটা ছিল, এই যে অসাম্প্রদায়িকত জায়গা বলি বা সম্প্রীতির জায়গা বলি, যুদ্ধ আমাদেরকে একসঙ্গে বেঁধে দিয়েছিল, কিন্তু সেই বন্ধনটা আবার ছিঁড়ে গেল। আমরা ৭৫ পরেই তো দেখলাম আর একটা বাংলাদেশ। আমি একটা আমার জীবনের কাহিনী বলে যাই, আমার প্রথম অপারেশনের গল্প শুনেন যদি ভালো লাগতে পারে। সেক্টর কমান্ডার বললেন, পাকিস্তান অবস্থাটা দেখিয়ে দিলেন, পিছন দিয়ে গিয়ে কমান্ডো ওয়েতে আক্রমণ করবে, কটার সময় আক্রমণ করলে ভালো হবে? আমি বলি, স্যার ৩টার থেকে ৩:৩০, তখন ঘুম বেশি হয়। ঠিক আছে, কজনকে নিয়ে যাবে? এক প্লাটুন নিয়ে যাবো, 10 জনকে নিয়ে যাও, গোপনে আক্রমণ করবে, ডিস্ট্রয় দেম অ্যান্ড কাম ব্যাক। ভেরি সিম্পল। গ্রামের পাশ দিয়ে যাচ্ছি, বিকাল প্রায় হয়ে যাচ্ছে, দুপুরের পরে। গ্রামটা আমাদের ফ্রেন্ডলি, আমরা জানি। গানও গাচ্ছিলাম আমি প্রথম অপারেশনে, মন খুশি, আমার জাতির জন্য আমার প্রথম অবদান, বলে না, প্রথম ইতে যাচ্ছেন। মুক্তিযোদ্ধারা খুব চার্জড আপ, শুনছে আমি পাকিস্তানের প্যারাট্রুপ ব্রিগেডের অফিসার, যা হচ্ছে একদম ফুলিয়ে ফাঁপিয়ে হাবিলদার মেজর বলে দিয়েছে, সাহেব অনেক ট্রেনিং অনেক আছে, খুশি। এবং সেই জার্নি আপনি যেভাবে এসছেন, এটাও তো একটা বীরত্বের। দেখলাম যে ডান দিক দিয়ে গ্রামের রাস্তা দিয়ে একটা মহিলা দৌড়িয়ে দিয়ে আসছে, সাদা শাড়ি পরা। কোনো বীরত্ব কথা বলি না, হাত দেখছে, বাজান গো, দাঁড়াও দাঁড়াও। সিলেটি ভাষা না বুঝলাম, একটা ছোট ছেলে, একটা লুঙ্গি পরা, একটা ফতুয়া পরা, খালি পা দৌড়াচ্ছে। আমি মুক্তিযোদ্ধাদের বললাম, সময় আছে, দাঁড়াও, আমার মার মনে হয় কোনো অসুবিধা আছে। আমাদের ট্রেনিং ছিল, বলাতাম সব আমাদের মহিলাদের কম বয়সে বেশি বয়সে মা বলে ডাকবে, যেন বদমাইশি না করে, এটা মনে রাখবে। আমার মার অসুবিধা আছে। দেখলাম মহিলা হাঁপাচ্ছে, ছেলেটা হাঁপাচ্ছে, আমি কাছে গেলাম,
মা কোনো অসুবিধা আছে? বাজান কোনো অসুবিধা নাই, তোমাদের কিছু দিতে আসার ব্যাপারে আলাপ করতে আসলাম, দিতাম কিছু। মনটা খুশি হয়ে গেল। আমার চিন্তা ছিল এই যে যাচ্ছি আমরা, একটু পরে ছেলে পেলে খিদা লাগবে, নাইট অপারেশন, অপারেশন যাওয়ার আগে কিছু খাওয়া দরকার হবে, দোকান টোকান টাকা পয়সা কিছুই তো নাই এখন জায়গায়। আর যদি একদিনে না হয় সেকেন্ডে থার্ডে অপারেশন করতে হবে, গ্রামের লোকরা খাওয়া দিয়ে যেত, একটা পয়েন্ট বললে ওই জন্য খাওয়াটা দিয়ে যেত। আমরা হঠাৎ করে গিয়ে গোপনে গিয়ে খাওয়াটা নিয়ে আসতাম, খাইতাম আর কি, আর যাওয়ার সময় ধন্যবাদ বলে যেত, আর তো কিছু না। আমি বললাম মা কোন জায়গায় খাওয়া দিয়ে যাবেন বলে দেন, আমরা ওই জায়গায় উঠিয়ে নিয়ে যাব রাত্রেবেলা। উনি বললেন বাজান গরিব বিধবা মহিলা মানুষ, খাওয়া দিব কেমন করে, নিজে তো খাইতে পারি না। আমি বললাম তো বলেন মা কি করতে পারি? পোলাটা ডাঙ্গর হয়ে গেছে, এই দেখো ডাঙ্গর হয়ে গেছে, তারে যুদ্ধে নিয়ে যাও, দেশ স্বাধীন করবে সে। ছেলেটা সুখ না, 15-16 বছর বয়স, ম্যাল নিউট্রিশন আছে। আমি বললাম মা ও তো খুব বয়সে কম, যুদ্ধ যাওয়ার সময় হয় না। বাজান এই কথা কইও না, আমার ছেলে ভূতের ভয় পায় না, রাতের অন্ধকারে গ্রামের রাস্তা দিয়ে একা হেঁটে হেঁটে যায়, কি জোরে সাঁতার কাটে, কি জোরে দৌড়াতে পারে, এ তো যুদ্ধ করে দেশ স্বাধীন করে ফেলবে। আমি বললাম মা আপনার বাড়িতে কেউ আছে? বাজান আমি তো বিধবা, কাপড় দেখো, স্বামী ছিল মরে গেছে, একটা পোলা আছে। মা আপনি কি করেন? মানুষের বাড়িতে কাম করি বাজান। মনে মনে বললাম বিধবার একমাত্র সন্তান, এই দুর্বল ছেলে যুদ্ধে গেলে বাঁচবে না, আমার গুনাহ হবে, আমি জেনে এটা করতে পারি না। বললাম মা গো আজকে নিয়ে যান, সামনের বছর যুদ্ধ যখন চলে আমি তো গ্রামটা দেখে আসলাম, আমি আপনার পোলাকে নিয়ে যাব। মহিলা চিৎকার করে কাঁদা শুরু করে দিল, আল্লাহ গো এই দেশে কে স্বাধীন করবে? এই মুক্তি অধিনায়ক বলে, মুক্তি বাবা বলে তারে, এ তো শেখের বেটার হুকুম মানে না। আল্লাহ গো মাথায় পৌঁছে, শেখের বেটার ভাষণ শুনেছি কতবার, তোমাদের শত্রুর মোকাবেলা। বিধবা মানুষ টাকা পয়সা খাওয়া কিছু নাই, শুধু পোলা আছে দিতে চায়, হে নেয় না, আল্লাহ গো এরকম চিৎকার করতেছে। আমি কি বলবো, কথা শুনলেন না, ছেলেটা কপালে চুমা দিলেন, তারপরে আদর করলেন, আমার হাতে হাত দিয়ে বলেন আর দ্বিমত করো না বাবা, আল্লাহর হাতে সফরত, আমার পোলার কিছু হবে না, তা যুদ্ধে নিয়ে যাও, মায়ের দোয়া আছে, তুমি কি বুঝো? এটা রাগ করে চলে গেলেন। আমি স্তম্ভিত হয়ে গেলাম, আমার সব কমান্ডার ট্রেনিং জিরো হয়ে গেছে, মোটিভেশন জিরো হয়ে গেছে। কোন যুদ্ধে আসলাম? যেই যুদ্ধ একটা দরিদ্র মহিলা, এই দুনিয়া, এই সমাজ, এই দেশ তা কিছু দেয় নাই, খেতে দেয় নাই, মানুষের বাসায় কাজ করে, নিগৃহীত, যুদ্ধে জিতলেও সেই মানুষের বাসায় কাজ করবে, তার ভাগ্য পরিবর্তন ইনফ্যাক্ট হয়ওনি পরে, তার একমাত্র আদরের সন্তান বিধবার মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এটাই মুক্তিযুদ্ধ ছিল। ওই যুদ্ধটা আমি জানতাম না, বুঝতাম না। আমার পাকিস্তানের ট্রেনিং আমার পায়ের নিচে পড়ে গেল। আই হ্যাভ টু লার্ন দিস ওয়ার্ড বিফোর আই ইভেন টক টু দেম। দিস ওয়াজ দ্য স্যাক্রিফাইস, দিস ইজ দ্য রিজন দ্য কান্ট্রি হ্যাভ বিন লিবারেটেড। আমি বড় কথা বলছি, ছোট কথা, সত্য কথা বলছি। সাধারণ মানুষের অবদানটা নেগলেক্ট করলাম। বীরশ্রেষ্ঠ হলেই হবে না, যুদ্ধের ময়দানে কত মানুষ উপকার করেছো সেটাই বীরশ্রেষ্ঠ মনে করি আমি। এই মহিলা বীরশ্রেষ্ঠ পাওয়ার যোগ্য। সে মানসিকভাবে সাহসিকতা আমার থেকে অনেক উপরে চলে গেছে। শি ইজ এ সুপার হিরো। এবং এইরকম মা তো আমাদের তখন ঘরে 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 ছিল। দেয়ারফোর ওয়াই শুড মাই কান্ট্রি উইন? আজকে মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া হচ্ছে, আই এগ্রি, আই সাপোর্ট ইট। হোয়াট অ্যাবাউট দিস পিপল, দিস আনসাং হিরোস? যদি ওদেরকে আমরা সম্মান না করি, প্রবাবলি নেচার উইল টেক রিভেঞ্জ অন আস। প্রকৃতি প্রতিশোধ নিয়ে নেবে, কথাটা শুনে নেন। প্রকৃতি কিন্তু সব কিছু, জীবনটাও প্রকৃতি। সুতরাং মুক্তিযুদ্ধ করতে হলে মুক্তিযুদ্ধ বুঝতে হবে। আর আমি সবসময় বলি একটা কথা আমার ছাত্রদেরকে, তোমরা মুক্তিযোদ্ধার সন্তান কি সন্তান না, ডাজন্ট ম্যাটার ফর মি। তোমরা মুক্তিযুদ্ধের সন্তান কিনা, মুক্তিযুদ্ধের সন্তান হও। মুক্তিযুদ্ধ হচ্ছে একটা স্পিরিট, তার সন্তান হও। দেন উইল বিকাম এ গুড সিটিজেন। তুমি লুট করবে না, নারী শিশু হত্যা করবে না, মানুষ হত্যা করবে না, লুটতরাজ করবে না। যদি মুক্তিযুদ্ধের সন্তান হও,
দ্যাটস দ্য স্যাক্রিফাইস, ভেরি পিওর ওয়ার্ড। আবার বলছি, মুক্তিযোদ্ধার সন্তান হওয়ার দরকার নাই, মুক্তিযুদ্ধের সন্তান হও তুমি, তাহলে সব সন্তান হয়ে যাবে তুমি। এটি হলো ক্যারেক্টার। যে সেটা তো স্যার কোনো অর্থেই হয়নি না, আজকে। হয় নাই, কিন্তু হবে না বলে কেন আপনি মনে করছেন? হবে। আমার পিতা কি জানতো আমি এই যুদ্ধে যাব? আমার বাবা মাকে, আমার পিতা দ্বিতীয় মহাযুদ্ধে গেছিল, তখন বলছি বাঙালি যুদ্ধ করতে পারবে না। সে কি জানতো তার সন্তানও যুদ্ধ করবে? কে কী হবে বলতে পারেন না। হয়তো এই যারা তরুণ প্রজন্ম আজকে যুদ্ধে প্রয়োজন হলে দে মাইট ফাইট মাচ বেটার দেন মি। ইট ইজ দেয়ার ডেস্টিনি, এটা আমার ডেস্টিনি। স্যার আমাকে চাকরিচ্যুত করা হয়েছে, অন্যায় অত্যাচার করা হয়েছে, অবিচার সব কিছু হয়েছে, বাট দে কুড নট টেক ওয়ান থিং আউট অফ মি, মাই প্রাইড। আমার জাতির ক্লান্তি লগ্নে আমার জাতির সঙ্গে ছিলাম আমি, এটাই মুক্তিযুদ্ধ। এই প্রাইডটা রাখেন। এক গুলি 10 জনকে মেরেছে, আমার শোনার দরকার নাই। ক্লান্তি লগ্নে ডিড ইউ স্ট্যান্ড বিসাইড ইউর ওন পিপুল অ্যান্ড দ্য কান্ট্রি, অ্যান্ড মাই কান্ট্রি, রাইট অর রং, দ্যাটস দ্য থিং। স্যার সেইটা একটা আবেগের জায়গা থেকে বা আমরা বলতে পারি, কিন্তু স্যার এখন পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করেছিলাম কেন স্যার? যদি এই প্রশ্ন স্যার আমরা নিজেদেরকে করি, যে আমাদের যে বিভাজন, আমাদের যে বৈষম্য, আমাদের যে করাপশন, যেভাবে আমরা নানানভাবে অর্থনৈতিকভাবে একটা নিষ্পেষিত সমাজ তৈরি হচ্ছিল, এখন আমরা যদি ভিতরে নিজেদেরকে প্রশ্ন করি সেই মুক্তিযুদ্ধের চেতনার আলোকে, আপনি তো স্যার এখন জনযুদ্ধে প্রত্যেককে আমি তো আর রিওয়ার্ড দিতে পারবো না। রিওয়ার্ড দিতে পারি এই অর্থে আমি ওই সমাজটা প্রতিষ্ঠা করতে, যে সমাজটা ন্যায়ভিত্তিক সমাজ হবে, সুশাসন ভিত্তিক সমাজ হবে, বৈষম্য ভিত্তিক সমাজ হবে, সেটা তো প্রতিষ্ঠিত হলো না স্যার। কিন্তু একটা জাতির জন্য 52 বছর সব কিছু, এটাও বলেন। একেবারে কত জাতি আছে 1000 বছর নিষ্পৃহ থেকে তারপরে দাঁড়িয়ে গেছে। আমেরিকান ফাউন্ডিং ফাদার্সরা 400 বছর কীরকম ছিল, একটা জেনারেশন দাঁড়িয়ে গেছে, দেশ দাঁড়িয়ে গেছে। আমি কি বিশ্বাস করে শুনেন, এই জাতির অত্যাচারিত, অবহেলিত, নির্যাতিত জাতির প্রতি আল্লাহর মেহেরবানি থাকবে নিশ্চয়ই, এবং এই জাতির মানুষের প্রতি মানুষের ভালোবাসা 71-এ জাগ্রত থাকবে। আমার প্রজন্ম না দেখতে পারে, এই জাতি দাঁড়িয়ে যাবে, নিশ্চয়ই দাঁড়াবে, আরও হয়তো ত্যাগ করে দাঁড়াতে হবে। কিন্তু যদি আমাদের ফাউন্ডিং ফাদার্সরা আত্মত্যাগ করে থাকে, সেটার এফেক্ট হবে। ন্যাচারাল প্রসেস অফ জাস্টিস উইল ফল। আমেরিকার ফাউন্ডিং ফাদার্সরা 400 বছর পরে এত সুন্দর দেশ গড়েছিল, দে হ্যাড ইউনিটি, উই অনলি ল্যাক দ্যাট ইউনিটি অ্যান্ড সেন্স অফ পারপাস। ডিমোরালাইজ হওয়ার কোনো কথা নাই। আপনার জীবন দশা সব কিছু দেখে যেতে পারবেন আপনি, আশা করেন না, আমিও পারি না, কিন্তু এ নেশন উইল লিভ। মানুষ থেকে জাতি বড়, জাতির থেকে তার ভবিষ্যতে পরিকল্পনা বড়। হোয়াট ইউ আর ট্রাইং টু ডু নাও is to pass on this information, I know, to your next generation. How good you do it is your matter, and how much they take is their matter. But definitely, they will come up. My grandfather didn't think I'll fight, but I fought. And I don't think my grandchild will fight, but I think they might fight. And they might fight much better. And that fight may not be with the weapons. এটাই বলছিলাম, can be with character. সো আমাদের কিছু অসুবিধা আছে, সেইগুলিকে দূর করতে হবে। একটা প্রজন্ম দিয়ে আপনি সব কিছু জাজ করতে পারবেন না। পাকিস্তান একটা প্রজন্ম, আমরা সেকেন্ড প্রজন্ম, আমরা যুদ্ধ করেছি পাকিস্তানের বিরুদ্ধে। হয়তো আমার সন্তানরা কি যুদ্ধ করবে আমি জানি না তো, বাট দেয়ার আলটিমেটলি এ গড উইচ উইল গাইড আওয়ার ডেস্টিনি। বাট আল্লাহ বলেছে, বান্দা তুই চেষ্টা কর, আমি চেষ্টা করছি না, এটাই আমার কমপ্লেইন। আর এই সমাজের মধ্যে দেখেন, সাধারণ মানুষ তো খুব ভালো, এটা আপনিও বলেন আমিও বলি। তো খারাপ মানুষরা, আমরা কিছু খারাপ কাজ করছি, এর ইম্প্যাক্টটা বেশি সোসাইটিতে। বাট 71-এ কী হলো, দ্যাট সাধারণ মানুষ ম্যাটার্ড বিকজ দে ওয়ার কারেজিয়াস। তখন ঢাকার বড় লোক কিছু ম্যাটার করে নাই, কিন্তু দ্যাট ম্যান উইথ এ রাইফেল অ্যান্ড গ্রেনেড ম্যাটার্ড ফর দ্য নেশন। আই ম্যাটার্ড, আমি নিগৃহীত একটা সামান্য অফিসার, মাই জেনারেলস ডিডন্ট ম্যাটার। অর্থটা কি? যখন সময়ের প্রয়োজন নিশ্চয়ই মানুষ দাঁড়াবে, ডেস্টিনি নিজে। আমি বলছি সময়ের প্রয়োজন বলতে স্যার, আমরা তো এখন এরকম ভাবছি না যে এটা আমাদের আউটসাইডার রুলার এসে আমাদের রুল করবে। এখন আমরা যখন নিজেদের দ্বারা নিজেরা রুলড হচ্ছি, তখন স্যার প্রশ্নটা আসছে যে আমরা তো আমি নিলাম না। যদি আমি নিজের দ্বারা নিজের রুলডই বলেন, তাহলে আলোচনা করে কি লাভ? আই ডোন্ট অ্যাগ্রি টু এনিবডি বিং রুলিং বিকজ উই আর সেলফ রুলড। নোবডি শুড রুল আস, উই আর সেলফ রুলড। এটা আমাদের ফাইট করে বের করতে হবে। আর আপনি বলেন
আমাদের জাতির উপরে কতটা আঘাত এসেছে এই Yes, sir. স্বল্পের মধ্যে, তার মধ্যে জাতিরা দাঁড়িয়ে গেছে। Definitely. আরও ভালো দাঁড়ানোর দরকার। আজকে এই একটা অনুষ্ঠানে 8-10টা লোক তো আসে, আমি তুমি 2জনে আসবে মনে করেছিলাম, অনেকখানে 500 জন আসে। আজকে আমি ইউনিভার্সিটি ক্লাস ছিলাম 3 ঘন্টা, একটা ছাত্র সময় পার হয়ে গেছে, দে কেপ্ট অন আফটার আস্ক মি কোশ্চেন্স। I mean, I can't give them anything, but they want to know why, because they want to be better. Why do you talk to me? Because you want to be better and enriched, and you want to make your next generation better. Yes, sir, অবশ্যই। আমাদের অনেকগুলো ব্যাপার আছে ভালো না, অনেকগুলো ব্যাপার আছে খুব ভালো। বেসিক্যালি আমাদের দেশের মানুষ ভালো আমি মনে করি। আমি বেশিরভাগ সময় পায়ে হেঁটে চলি, রাস্তাঘাটে চলি, আমি ভালো মানুষ মনে করি। একটু পায়ে গালি লাগলে বাজান মাফ করে দিও বলে তো, তাই না? গ্রামে গেলে লোকে যখন শুনে মুক্তিযোদ্ধা, বাজান একটু খাইয়া দেও বাড়িতে, একটু খানা নিয়ে আসি, কেন বলে? আমি তার জন্য কিছু করব বলে, বেনিফিটের জন্য বলে তো। আর শিক্ষিত লোককে সম্মান করে গ্রামের লোকরা, কেন করে? বিকজ দে আর গুড পিপল, দ্যাটস ওয়াই দে মেক ইউ গুড। হ্যাঁ, আমাদের মধ্যে ডিফিকাল্টি হচ্ছে ইম্পর্টেন্ট পিপল আর ফলিং বিহাইন্ড, আর দে ম্যাটার ফর প্রেজেন্ট সোসাইটি। তো আর আপনার জীবনদশা সব ভালো দেশ দেখে না ফেলবেন, না আর আমি দেখে ফেলবো, কিন্তু আমাদের প্রশ্ন করা আমাদের এইগুলো কাজ যে আমরা যদি আমার কি আমাদের আমার কি অল্টারনেট ফি আছে বলেন? আমি আমেরিকা যাব, ফ্রান্সে যাব, যেতে পারি তো, আপনিও পারেন না, এটা ব্যক্তিগত কথা হচ্ছে না। ব্যক্তিগত কথা, না, সবাই তো যাচ্ছে, এই দেশ ভালো লাগছে না, আপনি আছেন ভালো লাগছে বলে আসছেন। আমার এই ভাই এই বোন ইনি ভালো লাগছে এই দেশে, কষ্ট করছি, দেশটাকে ভালোবাসি। এই যে উনি লাল সবুজ পরেছেন, ভালো লাগছে, তার অসুবিধা কি আছে? এই যে ইয়াং ছেলে বসে আছে, তার কি উদ্দেশ্য? হি হ্যাঁ, তো ওয়ান্টস টু অবশ্যই। হিয়ার। সো এত ডিমোরালাইজ হবেন না, তাহলে 71-এ আমরা শেষ হয়ে যেতাম। কীরকম অত্যাচার হয়েছে জাতির উপরে, তারপরে এই জাতি মাথা নত করে নাই। সেই গ্রামে যত বেশি বলাৎকার হয়েছে, সেই গ্রামে তত বেশি মুক্তিযোদ্ধা হয়েছে, হিসাব করে দেখেন না কেন? এটা অর্থটা কি? দ্যাট আই অ্যাম নট টু বি কনকার্ড, নট টু বি ডিফিটেড। বাট শুনেন, এটা হলো গ্রামের কৃষকের। আমরা কার সন্তান জানেন? আমরা হাজী শরীয়তুল্লাহ সন্তান, শমশের গাজীর সন্তান, তিতুমিরের সন্তান, প্রীতিলতার সন্তান। আমরা দরিদ্রতম মানুষের সন্তান। তাই মুক্তিযুদ্ধে দরিদ্রতম মানুষ শিখেছে, এটা সবসময় গেছে। জমিদাররা রাজারা যুদ্ধ থেকে নেয়, নওয়াজ সিরাজউদ্দৌলা যুদ্ধে পারে নাই, তাকে বিট্রে করা হয়েছে। আর আফটার দ্যাট অল দ্য প্রেজেন্ট রেভলিউশনস ইসি, প্রত্যেকটা নাম ধরে বলেন। কিন্তু আপনি যে ক্লাসটা বলছেন, এই যে প্রান্তিক জনগোষ্ঠী যুদ্ধে গেল, তারা তো এই প্রশ্ন করতে পারে, তাহলে দেশটা তাদের যে আশা নিয়ে গেল, সেই আশাটা তাদের কতখানি পূরণ হয়? হয় নাই, তার সন্তানের হতো হচ্ছে। আপনি কি জানেন কত সিপাহীর ছেলে জেনারেল হয়েছে না আজকে? এখন তো এটা বটে, বাংলাদেশ সেটা- হয়েছে বলে। কত সচিবের ছেলে, কত সচিবের ছেলে কিছু না, হয় না, সচিবই তো কৃষকের ছেলে হচ্ছে এখন, সেটা না। কৃষকের ছেলে হচ্ছে। আমি জানি কোন সিপাহীর ছেলে জেনারেল, আমি জানি কোন সিপাহীর ছেলে পিয়নের ছেলে কত বড় হয়েছে। এটা অপরচুনিটির ব্যাপার। এই দেশটা অপরচুনিটি পেয়েছে একটা ভালো জিনিস, অনেকগুলো খারাপ হয়েছে, লালসা বেশি বেড়ে গেছে। এটা আমাদের সমাজ ব্যবস্থার বা লিডারশিপের দুর্বলতা হতে পারে। তো স্যার, আমি যদি শুনেন, একটু আগে ফিরে শুনে যাই, রাখেন, বলি সব ধ্বংস হয়ে যাবে দুনিয়াতে, 4টা শব্দ ধ্বংস হবে না। হোপ, HOPE, বিশ্ব বেঁচে আছে হোপের উপরে, ভরসা, হোপ। হোপ রাখবেন, কিছু হবে। আপনি কিছু না হতে আমার কিছু, আমার বোনের আমার ভাইয়ের কিছু না হতে পারে, কিন্তু সমাজের হোপ থাকবে। থাকবে কেন? আমি এখন এই সমাজে অনেক ভালো কিছু দেখি, আপনিও দেখেন। তা ডেফিনেটলি। আমি টেলিভিশনে একটা প্রোগ্রাম করি, এটা আমার মনে হয় কত হাজার প্রোগ্রাম, হ্যাঁ, যেটা 16 বছর হ্যাঁ। চলছে। আমি গ্রামে গ্রামে যাই, হিসাব করি, লোকের কথা বলি। আমার কোনো গ্রামে যেতে ভয় লাগে না। কেউ রাত্রেবেলা আমাকে আমার ক্যামেরা নিয়ে নেবে, টাকা নিয়ে নেবে মনে হয় না। নিয়ে নিলে নিয়ে নেবে, আমার দেশের মানুষ নিয়ে নিয়েছে, এটাই কথা। তো আমি সবখানে যেতে পারি, আমি এত ভয়ঙ্কর বলি না তো। হ্যাঁ স্যার, একটু মাইক। আমি এত ভয়ঙ্কর কিছু মনে করছি না। আসলে আমরা অতি কেয়ারফুল হয়তো, তাই বলছি। যত খারাপ বলি অত খারাপ না, যত ভালো প্রচার করি তত ভালোও না, ইন বিটুইন আছি। শুনেন, অনেক ভালো কিছু আছে। উই হ্যাভ এ নিউ জেনারেশন কামিং আপ, যাদেরকে আমরা বুঝি না,
বাট দে আন্ডারস্ট্যান্ড দেমসেলফ ভেরি মাচ। আমাদের নতুন প্রজন্ম, দে আর, সরি টু সে, দে আর মাচ বেটার দেন ইউ অ্যান্ড মি। অনেক মেধাবী, অ্যারোগ্যান্ট, অ্যান্ড অ্যারোগেন্সি উইল গিভ দেম প্রাইড। হ্যাঁ, অ্যারোগ্যান্ট থাকতে পারে, গর্ব করতে পারে, নিজের জন্য করুক। বাট আমি দেখি আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র যত কঠিনভাবে আমার কথা শুনে, ক্লাস 10-এর ছাত্র থেকে 10 গুণ বেশি কঠিনভাবে আমার কথা শুনে। কেন? কারণ আমি মুক্তিযুদ্ধের কথা বলি, তারা এই যুদ্ধটা ভালোবাসে। হু হ্যাজ টট দেম? নোবডি। ওর বাবা যুদ্ধ করেন, দাদা যুদ্ধ করে নাই, বাট দে গেট এ ফিলিং অফ লাইক দ্যাট। এই ফিলিংটাকে বাজিয়ে রাখুন। হোয়াট এভার ইউ আর ডুইং, কিপ ডুইং ইট। উই ডোন্ট, হোয়াই শুড ইউ প্লে গড? আমরা ছোটোখাটো জিনিস, জীব, কীরা, বর্ন আউট অফ কীরা, মাটির থেকে। তো চেষ্টা করি সবাই একটু ভালো থাকি, সরকারি পয়সায় গিয়ে 5 স্টার হোটেলে না থাকি, নিচের হোটেলে থাকি, 6 ঘন্টা ঘুমানোর জন্য 10 কষ্ট না করি, ফার্স্ট ক্লাসে না চড়ি বিমানের, কি অসুবিধা আছে? সবাই টাকা বাঁচায়, এই স্যাক্রিফাইসটা করা আরম্ভ করি। আর নিজে করি বলেই বললাম, আমি কোনদিন ফার্স্ট ক্লাসের অথরাইজ করি না। আমি কোম্পানি ডিউটিতে গেলে আমি ওইটা কেটে আমি নর্মাল একটা পাশে হোটেলে চলে যাই। কারণ ওয়াই আই ডু ইট ইজ দ্যাট আই ফিল গুড অ্যাবাউট ডুইং ইট, ফিলিং গুড। দেখেন, একটা লোকে 10টা টাকা দরকার, আপনার কাছে বললো, টাকাটা দিলেন, কেন দিলেন জানেন? আপনার জন্য দিলেন। ইউ ফিল গুড, লেটস অল ফিল গুড অ্যাবাউট ইট। আমি বোঝাতে পারি না হয়তো আপনাদেরকে, আমার জীবনের অনেক কষ্ট, আমার শরীরটা অনেক কষ্ট হয়, শীত হলে আমি অনেক কষ্টে থাকি, আমার চিকিৎসকের লাভ হবে না, বেসিক আমার স্ট্রাকচার ভেঙে গেছে অনেক জায়গায়। আমি আপনাকে আমার বুক ধরে দেখাবো কত ভেঙে গেছে। এই নিয়ে আমি চাকরি করতাম, আমাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করলো, কোনো কারণ না, মুক্তিযোদ্ধা হিসাবে লিখে দিল কম্পালসারি রিটায়ার ফ্রম সার্ভিস, একলাম। আমি সেনাপতির কাছে গিয়ে বললাম, স্যার আমি আপনার কাছে একটা জিনিস চাচ্ছি। চিঠিটা দেখা দিলাম, আই আস্ক ফর ইনভেস্টিগেশন অফ মাই কেস লিডিং টু এ কোর্ট মার্শাল। আমাকে হত্যা করুন, কোর্ট মার্শাল করে ইনভেস্টিগেট করুন, আমাকে চিঠি দিয়ে যেন আপনি। আমার দোষ আমি জানলাম না, মৃত্যুর পরে দোষ জেনে যাব না? বললেন, উই আর নট অব্লিগেড টু গিভ ইউ। এরপর নিয়ে ক্যান্টনমেন্ট ঢোকা বন্ধ করে দিল আমার। এটা কত সালে স্যার আপনার এটা করলেন? এই যে 81-এর দিকে, যখন মুক্তিযোদ্ধা আসল খেলানো আরম্ভ করেছে। স্যার তারপরে শুনুন, শেষ করি। অনেক বছর আই ওয়াজ নট অ্যালাউড এ জব। চাকরি করতে গেছি, বের করে দিয়েছে। কেরানির চাকরি করতে গেছিলাম, শুধু পড়াশোনা ড্রাফটিং করে দেবো অফিস, তাও ডিজিএফে বসে ওকে বের করে দেন। কত, তাও কী হয়েছে অসুবিধা? আমি আবার দাঁড়িয়ে গেছি। এখন আমি সকাল দুপুর রাত্রে কাজ করি, সপ্তাহে 7 দিন কাজ করি, কাজ করতে ভালো লাগে। এতদিন বসেছিলাম, এখন কাজ করি। তো আমি তো কদিন পরে চলে যাব। চলে গেলে আমি শুধু একটা কথা বলি আপনাদেরকে, আমার মৃতদেহের সামনে আপনারা আসবেন, 2টা প্রশ্ন করবেন নিজেকে, ডিড ই ফাইট ওয়েল? বলবেন ইয়েস, আই ফট ওয়েল থ্রু আউট 71, এভার নাও আই এম ফাইটিং ওয়েল। দুজনে বলবে ডিড ই ডাই ওয়েল? আমার পক্ষে দিয়ে বলবেন ইয়েস, হি ডাইড ওয়েল। প্রত্যেকের কথা বলি। Somebody should come and ask himself, did he fight well in his life? You, me, anybody? Yes. Did you die well? Yes. মৃত্যুটা ওই দিন, you are satisfied to leave this world. আমরা ছোট ছোট মানুষ, বেশি চিন্তা করি না, আশা করি, কিন্তু আশাটার মধ্যে আমরা আশা করে বসে থাকি চলবে না, বলতে হয় মানুষ। অ্যান্ড বেস্ট ওয়ে টু ডু ইজ কমিউনিকেশন। হিউম্যান বিংস আর দ্য বেস্ট কমিউনিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড। এইখানে যদি আপনার 10টা ছেলে উপকার হলো, এটাই আপনার সাকসেস হয়ে গেল। স্যার আপনি আরও 2-1টা জায়গা থেকে আমার জানা ছিল, যেমন 75-এর সময় স্যার, যেমন বঙ্গবন্ধু হত্যার এই সপরিবারে, ওই দিন স্যার আপনি কোথায় ছিলেন? ওই সময় আপনাদের রিয়াকশনটা কেমন ছিল? ওই সময় আমি একটা কথা বলি আপনাদেরকে, আমাকে বঙ্গবন্ধু ওসমানী সাহেবকে, শফিউল্লাহ সাহেবকে বলে দিয়েছিলেন, এই ছেলেটার মধ্যে মেধা আছে, তাকে প্রশিক্ষক। ফার্স্ট মিটিং স্যার বঙ্গবন্ধুর সঙ্গে আপনার? না, বঙ্গবন্ধুর সঙ্গে আমার দেখা হয়েছে প্রথম ফেব্রুয়ারি মাসে 28 তারিখে। মাসে 28 তারিখে। তো গল্পটা বলি, আমি ওসমানী সাহেব আমাকে তখন ওসমানী সিএনসি, উনি আমাকে ভালোবাসতেন। ওসমানী সাহেব বললেন যে তুমি কোথায় আছো? আমি বললেন স্যার আমি অফিসে আছি, 3:30টার সময় 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে যাবেন,
বঙ্গবন্ধু তোমার সঙ্গে কথা বলবেন। আচ্ছা। ইউনিফর্ম পরে যেয়ে কিন্তু উনি খুব কঠিন কথা বলতেন। আমি গেলাম, বঙ্গবন্ধু বাসায় গেলাম 3:30টার সময়। কোনো গার্ড টার্ড কিছু নাই, ওই সাইডের সোফার মধ্যে বসলাম। 3:30টার উনি নেমে আসলেন, কত পাঞ্চুয়াল, একটা ফতুয়া, একটা লুঙ্গি, একটা স্যান্ডেল। আমি স্যালুট করলাম, উনি বসলেন। তুমি বসো। আমি বসলাম, উনি বলে ও আমার পাশে এসে বসো। তারপরে তিনি বললেন যে তোমাকে দেখার ইচ্ছা ছিল, প্রধান সেনাপতি তোমার কথা আমাকে বলেছে, এত কম বয়স তোমার, একা কাশ্মীরের পাহাড় দিয়ে তুমি কেমন করে পালিয়ে আসলে? আমি বললাম স্যার একটা কথা বলি। বলে বলো। আপনি স্বাধীনতার ডাক দিয়েছেন, আর আমি পাকিস্তানিদের সঙ্গে বসে কাবাব পরোটা খাবে, তো হতে পারে না। উনি তখন বললেন বড় চমৎকার কথা বলেছ, আর তো কিছু বলতে হয় না। আমি একটা কথা জিজ্ঞেস করি স্যার। বলে কি, আমি পাকিস্তানে ছিলাম স্যার, অনেক কথা শুনেছি, আপনি সব জেনে ফেলেছিলেন না স্যার? হেসে দিলেন তুমি। এখন তুই কি জানতি? তাদের সঙ্গে থাকতাম, কাবাব পরোটা খেতাম, উর্দুতে কথা বলতাম, অনেক জানতাম। উনি বললেন মানুষকে বাঁচাতে হবে না, মানুষকে একত্রিত করতে হবে না, তাদের যুদ্ধে যেতে বলতে হবে না, বললেন তো। আমার কাছে বঙ্গবন্ধুর 7ই মার্চের ওইসব কথাগুলি খুব ইম্পর্টেন্ট। এবারের সংগ্রাম, আমাদের যার যা আছে, একটা কথা খুব আমার মনে পড়ে। তার আমার সঙ্গে তারা দীর্ঘ আলোচনা করে গেল, তারপরে আমার এবং মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। এটাই ছিল লারকানা ষড়যন্ত্র। দ্যাট ইজ দ্য প্রিলিউড টু দ্য লারকানাতে সব প্ল্যান হয়ে গেছিল। তো আই নিউ হোয়াট ইউ ওয়ান্ট টু টেল মি। তো এখন কথাটা হচ্ছে যে আমার জীবনের সফলতা এখানেই। তো জাতির পিতা আমাকে স্মরণ করেছেন এবং বলে দিয়েছিলেন যে ওকে প্রশিক্ষণ করো। আমি ট্রুপসের কমান্ডার ছিলাম না, আমি সবসময় ইনস্ট্রাকশন ছিলাম। আমি প্রথমে ইন্ডিয়াতে গেলাম, আউটস্ট্যান্ডিং গ্রেড পেলাম। ইংল্যান্ড থেকে অনেক লম্বা কোর্স করে আসলে আউটস্ট্যান্ডিং গ্রেড পেলাম। আসার পরে বঙ্গবন্ধু হত্যা হয়ে গেল। আমি তখন হেডকোয়ার্টারে অ্যাটাচ মাত্র। তারপরে তো এইভাবে তারপরে আমি বঙ্গবন্ধু হত্যার পরে কারা ক্ষমতায় আসলো, নিগৃহীত শরৎচন্দ্র চাকরিচ্যুত হলাম। বাট ইট ডাজন্ট ম্যাটার। দেখেন, আমি যদি চাকরিতে থাকতাম বড় কিছু হতাম, লোকে বলে, কিন্তু আপনাদের সঙ্গে কথা বলা হতো না, পড়ানো হতো না, তাই না? কারণ আস্তে আস্তে মানুষের কম বয়সকে চলে গেলে মানুষ রিফর্মড হতে পারে, একটা প্ল্যান করে চলতে। বেশি বয়সে গেলে আর নড়তে পারে না। আমি ডিওইচেতে 5 স্টার হোটেলের মধ্যে বাড়িতে থাকতাম জেনারেল সাহেব হয়তো, কিন্তু এই কাজটা করতে পারতাম না। তো ইটস মাই ডেস্টিনি। আপনার ডেস্টিনি একটা আছে, তাই আপনি ডেস্টিনির জন্য কথা বলছেন। যা বলছেন আমি বুঝছি, দেশের বর্তমান পরিস্থিতি। স্যার আরেকটা জায়গায় স্যার, আপনার তো একটা অনফিল্ড, সেটা আমরা কিছুটা জানি, সব শোনা সম্ভব না একটা দিনে, একটা জীবনের গল্প। কিন্তু আপনার এই যে গবেষক হিসেবে, মুক্তিযুদ্ধের গবেষক হিসেবে আপনার একটা লং জার্নি, এবং আপনি বাংলাদেশ তো বটেই, ভারতেও আপনি ওখানেও যে বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের যাদের কবরস্থান আছে, প্লাস ভারতেরও যে আমাদের মুক্তিযুদ্ধে যে অংশগ্রহণ, এগুলো নিয়ে আপনি গবেষণা করেছেন, করে যাচ্ছেন। তো এই গবেষক হিসেবে স্যার আপনার এই যে অভিজ্ঞতাটাও সেখানে এটা বলতে চাই, আমি কিন্তু অ্যাক্রস দ্য বাউন্ডারি কাজ করি। আমার মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে যেই জীবন দিয়েছে সেই আমার প্রিয় মানুষ। আমি ভারতের মুক্তিযোদ্ধাদের বাড়ি যাই, শহীদদের বাড়ি যাই, তাদের খোঁজ খবর নেই, টেলিভিশনে ডাকি, আপদে যাওয়ার চেষ্টা করি। আমি ভারতের শহীদদের বাড়িতে গেছি, আমি কোনো ডিফারেন্স দেখি নাই। আমি এলবার্ট টেক্কা বাড়িতে গেলাম, রাঁচির থেকে বাসে করে গেলাম কয়েক ঘন্টা, তারপরে হেঁটে হেঁটে। মহিলা আমার হাত ধরে কেঁদে দিয়ে বলল, ওর ওয়াইফ বালাম্বিনী এক্কা, ও বাঙ্গাল গিয়া আমার গিয়া, আর কান্দে, বাঙ্গাল हम लोग को याद नहीं करता। কেঁদে কেঁদে বেহুশ হয়ে যাচ্ছে, আমাদের মহিলাদের মতনই। এই ভারতীয় বলে কিছু বুঝলাম না। তারপরে আমাকে বলে, ও গঙ্গাসাগর মার গিয়া, গঙ্গাসাগর জানে দিল করতা, বুক বলে গঙ্গাসাগর যেতে চাই। মাঝি ক্যা করেগা যাকার, আমি মাঝি বললাম, আবার কান্দে, তুমি আমাকে মা বলেছ? মাঝি বলেছে। বলে যে ওখানে প্রেয়ার করলে আমার
স্বামী আমাকে স্মরণ করবে, যে জায়গায় মরে গেছে, তার আত্মার শান্তি হবে। আমি তাকে গঙ্গাসাগরে নিয়ে গেছিলাম, তার ছেলেকে শুদ্ধ রাজগঞ্জ। একটু ওদিকে গঙ্গাসাগর স্টেশনের একটা। তো ওখানে সে প্রেয়ার করেছে। তারপরে যাস আমাকে বলেছে, তুমি এত ভালো ছেলে, আমার ভগবান তোমাকে সুখী রাখবেন, তুমি ওকে গঙ্গাসাগর নিয়ে গেছো। এই যে স্ত্রীর মার যে কান্না, এটা তো হবে না। এই যে মাননীয় প্রধানমন্ত্রী মুজিব স্কলারশিপ দিচ্ছে, তাদের পরিবার বলে কি, আমাকে বলে ও কোন হ্যায়, গরিব লোক তো এরা সব, আমাদের সিপাহীরা অনেক ধনী, ওদের একটা ট্রাইবাল, মিলে প্রধানমন্ত্রী হয়। ও বলে ইতনা খুবসুরত হয়, ও যে অ্যাওয়ার্ড দিবে ওটাই তার মনে। আর একদিন বলে নেই নেই ও দেবী হয়, দেবী বলো, প্রণাম করো দেবী। এই যে মনে করে গরিব মানুষ আমার ত্রাণকর্তা মনে করে। এই যে ওদের সৈনিকদের মতো কোনো পলিটিক্স নাই, ওরা এসব বুঝে না। বাংলাদেশ ওরা কী বলে না বলে, ওরা শুধু তার হাজব্যান্ড মরে গেছে এই দেশে, এই দেশকে ভালোবাসে। স্যার, ওদের জন্য আমরা কতটা জাতীয়ভাবে কতটা করতে পেরেছি, যারা ওখানে শহীদ হয়েছেন ভারতীয় আমরা নাগরিক? কি করেছি একটু বলি আপনাকে। প্রথমে আমরা প্রতিটি শহীদ সৈনিককে অনার করেছি, আচ্ছা। ক্রেস্ট সার্টিফিকেট সব কিছু দিয়ে। 2 নম্বর, ওদের সন্তানদেরকে মুজিব স্কলারশিপ করেছি। 3 নম্বর, এখন ভারতের শহীদ সৈনিকের জন্য আশুগঞ্জে, যেখানে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, আরেকটা ব্যাপার, এটা বর্ডারের কাছে, ওরা তো প্লেনে করে আসতে পারে না, বর্ডার দিয়ে আসলে 40 মাইল মাত্র, 40 কিলোমিটার। বেশি না। ট্রেনে বাসে আসলে তো কয়েক টাকা লাগবে, 10-20 টাকা লাগবে, ওরা দেখে চলে যেতে পারবে। একটু থাকার বন্দোবস্ত, একটু রেস্টের জায়গা আছে, এটা করা হয়েছে। দেখেন, টু লিটিল টু লেস টু লেট, এটাই সত্য কথা। বা মাননীয় প্রধানমন্ত্রী কিছু করছেন আর কি। আর ওরা কিন্তু চায় না কিছু, ওরা চায় না, একটা জিনিস চায়, প্রশংসা চায়। আমি ওদের শহীদ পরিবারদের যখন মিটিং হয়, আমি সবাইকে চিনি, ওদের প্রচুর রেকর্ড আছে। একজনের হাজব্যান্ড সম্বন্ধে, ছেলে সম্বন্ধে বললে খুব কান্দে আর জড়ায় ধরে এসে, ওই কান্দাটা চায় আর কি, প্রাইড। রাইট। আমরা যেরকম মুক্তিযুদ্ধ বড় করে দেখি, ওরা এরকম দেখে না। ওরা মনে করে কাশ্মীর ওয়ার একটা, বা বা চায়না যুদ্ধ একটা, 71-এর যুদ্ধটা ওরা, কিন্তু এখন এটা হয়। আমি মাননীয় মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পারমিশন নিয়েছিলাম। একটা জায়গা আমাদের ল্যাকিং ছিল, ভারতের ডাক্তাররা, মেডিকেল ডাক্তাররা, নার্সরা, টেকনিশিয়ানরা 98,99,305 জন শরণার্থীকে 826টা রিফিউজি ক্যাম্পে কিন্তু চিকিৎসা দিয়েছে। ওরা ক্যাম্প করে করে চিকিৎসা দিয়েছে, এত বেশি মারা যাচ্ছিল, বহু রিফিউজিদের বাঁচিয়ে তুলেছে। পুরা মুক্তিযুদ্ধের চিকিৎসা মেডিকেল কোর করেছে, প্রত্যেকের করেছে, ক্যাম্পে করেছে, হাসপাতালে করেছে, এখনও চিকিৎসা দিচ্ছে 3টা হাসপাতালে। আমি একটা চিঠি লিখেছিলাম যে আমাদের মন্ত্রী, প্রধানমন্ত্রী সময় পাবেন না, একজন মন্ত্রী গিয়ে হাসপাতালে ভিজিট করুক, তাদের লোকজনকে ধন্যবাদ জ্ঞাপন করুক, কিছু সময় কাটান, এক্সপ্রেশন অফ গ্র্যাটিটিউড। এটা আমরা এবার করলাম, খুব ভালো প্রোগ্রাম হয়েছে, তারা খুব সন্তুষ্ট। ওদের একটা ডিপ্রাইভেশন ছিল, বাংলাদেশের এত মুক্তিযুদ্ধ চিকিৎসা করছে, কেউ স্মরণ করে না। একটা লোক যায়, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, চলে আসে চিকিৎসা করে। চিকিৎসা তো করছে, তখনও করেছে। মুক্তিযুদ্ধ এখনও ভারতে চিকিৎসা দেয়, এখনও। হ্যাঁ, অসুস্থ, সিরিয়াস অসুস্থ, তারা পাসপোর্ট নিয়ে যেভাবে অন্য জায়গায় যায়, ওখানে গিয়ে বলে দিই ট্রিটমেন্ট। আমাদের একটা ব্যাপার আছে, শুনেন। প্রথমে আমাদের সরকার তাকে টিকিটটা করে দেয়, ওরা ওদেরকে নিজের হাসপাতালে ওদের চার্জে রাখে, সব ওদের খরচে, শেষ করে ওরা আবার প্লেনে করে, আমরা শুধু আপ অ্যান্ড ডাউনটা করি। লোকেশন কোথায়? একটা দিল্লিতে রেফারেল হাসপাতাল, বেশি কমপ্লিকেটেড কেস, দিল্লি ক্যান্টনমেন্ট, সব ক্যান্টনমেন্ট। 2 নম্বর হলো বেস হাসপাতাল দিল্লি, নর্মাল পেশেন্ট। আর পুনেতে করে স্পেশালিস্ট হাসপাতাল আরেকটা আছে, কমপ্লিকেটেড পেশেন্ট পাঠানো হয়। কিন্তু মনে হয় ওদের কথায়, আমরা তো কথা, মুক্তিযোদ্ধারা ওরা সন্তুষ্ট। আচ্ছা সাজ্জাদ জি। ভাই, যে সোলজাররা মারা গেল আশুগঞ্জে বললেন, ওনাদের কি মৈত্রী সম্মাননা দেওয়া হয়েছে? ভারতের প্রতিটি সন্তানকে সম্মাননা দেওয়া হয়েছে, প্রত্যেকটা। মৈত্রী সম্মাননাটার মধ্যে নাই ওনারা, যেটা আমাদের সরকার বিভিন্ন দেশের যে সম্মাননাগুলো দিল? না না, শুনেন, ওইটা মৈত্রী না, ওইটা হলো ফ্রেন্ডস অফ বাংলাদেশ। আচ্ছা, ওইটা ফ্রেন্ডস অফ বাংলাদেশ। আমরা এটার বিশ্বের সমস্ত লোকদেরকে দিয়েছি।
এর মধ্যে কিছু সৈনিকও আছে যাদের আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন, কিছু অফিসারও আছে, ফ্রেঞ্চ, জার্মান ইত্যাদি আছে। একজন পাকিস্তানিকে, এটা আপনারা জানেন এখন, নাগরিককে আমরা দিলাম, এটা গল্পটা একটু বলে নিন। এটা সাংবাদিক না? না সাংবাদিক না, একটু বলি। আসিফ সাক্কার পাকিস্তানের পাঞ্জাবের একজন ছাত্র নেতা, বামপন্থী। 26শে মার্চের পর থেকে সে তার ছাত্র গ্রুপকে নিয়ে লাহোর মল রোডে মিছিল করছিল, মার খেয়েছে, আবার মিছিল, টেলিভিশনে যায়, রেডিওর সামনে পোস্টার করে, পাবলিক মিটিং করছে। তাকে 71-এ তাকে পিটিয়ে তারা জেলে রাখলো, 3 মাস পরে ছাড়লো, আবার করলো, আবার জেলে রাখলো। 72-এ পুরো অসুস্থ হয়ে গেল, তাকে জেল থেকে ছেড়ে দিল। তো সে চাকরি বাকরি কিছু পায় না, ট্রেটার হয়ে গেছে, সুইডেনে পালিয়ে গেল। সেখানে গিয়ে আসিফ সাক্কার পড়াশোনায় ভালো, ল পাস করে সুইডিশ কোর্টে জজ হয়ে গেল। আমি ব্যাপারটা জেনে তার সাইটেশন লিখেছিলাম, তাকে ফ্রেন্ডস অফ বাংলাদেশ করা হলো। এখন সে সুইডেনে আছে। গত বছর আমাকে টেলিফোন করেছে, এই বছর প্রথম দিকে, সাজ্জাদ ভাই তোমার সঙ্গে কথা আছে একটা। সে উর্দুতে কথা বলে আমার সঙ্গে। আমি বললাম বলো। বলে আমি তো মরে যাব। আমি বললাম ইনশাল্লাহ আমরা সবাই মরে যাব। মরে গেলে আমার কি হবে? সুইডেনে আমার কবর দিবে, কেউ তো দেখতে আসবে না, কেউ দোয়া পড়বে না। পাকিস্তানে গেলেও আমার কবর লাথি মারবে। অনলি অপশান বাংলাদেশ, তুমি আমার বাংলাদেশে কবরের বন্দোবস্ত করো। আমি বললাম আমি পারবো না করতে। বলে কেন, তুমি আমার বন্ধু? আমি বলি তুমি তো আমার বন্ধু না, তুমি কেমন করে বলো আমি তোমার কবর নিয়ে আসবো, ডেড বডি কেমন করে আনবো? লতে কভার করে না। বলে ল কীভাবে করে? তুমি নাগরিকত্ব অ্যাপ্লাই করো। বলে অ্যাপ্লাই করলো, পাঠালাম, হয় না। আবার পাঠালাম, হয় না। মুক্তিযোদ্ধা মন্ত্রীর কাছে গেলাম, উনি তো মুক্তিযোদ্ধা। বললাম যে স্যার আপনি সিনিয়র মন্ত্রী, প্রধানমন্ত্রী আপনার চিঠি দেখে, ওনার কাছে গেলে এটা হয়ে যাবে। উনি লিখে দিলেন, বলে লিখে দাও। লিখে দিলাম। বললেন 4 দিনের মধ্যে প্রধানমন্ত্রী সাইন করে পাঠিয়ে দিয়েছে। আসিফ সরকারে ওইটা তখন প্রধানমন্ত্রী সাইন করেছে। হোম মিনিস্ট্রি গেলাম, ওনার প্রসেস করলো। প্রসেস করার পরে এখন তাকে হোম মিনিস্ট্রি চিঠি দিয়ে দিল, তাকে নোটিফাই করা হয়েছে। এখন তার পাসপোর্ট হচ্ছে। সে প্রত্যেক দিন টেলিফোন করা কান্দে। তারপরে আমাকে বলে আমার জন্য একটা ফ্ল্যাট দেখো তুমি ঢাকাতে, বেশি দামে দেখো না। আমি লাগে তোমার পাসপোর্ট হোক তারপর দেখবো। তো এই যে লোকটা, সে বাঙালি না, কিন্তু তার মানবতার জন্য একটা ব্যাপার আছে। আমি বললাম পাকিস্তানে যাবে না? বলে কবি নেই, কবি নেই, উন লোকের সাথ বাত নেই করেঙ্গা। কোন জায়গায় যায়? বাংলাদেশ এম্বাসি যেতে পছন্দ করি, ওখানে বসে থাকে বাঙালি অফিসাররা, বলে আমার প্রাণের মানুষ। তো এরাও তো আমাদেরকে ভালোবাসে। আরেকজন লোক ছিল কানাডাতে, বামপন্থী নেতা, মারা গেল, খুব ভোকাল, ইন্ডিয়াতে এসে কথা বলে। সে দাবি করে যে বাংলাদেশ জিন্দা, জয় বাংলা করে সে মিছিল করছে করাচিতে। স্যার করেছে তো। এখন হচ্ছে কি যে আমাদের 10টা ফেজ 9টা ফেজ হয়ে গেছে। এখন হয়তো ইলেকশনের পরে থাকলে ইনশাল্লাহ আবার ফেজটা চালু করতে হবে। এগুলো খুব কমপ্লেক্স কাজ স্যার। আমাদের মধ্যে বিভাজন খুব বেশি। যার নামই আনেন 2টা লোক থাকবে এর বিরুদ্ধে বলে দেয় কিছু একটা। এগুলি আছে আমাদের। তো হয়তো এটা ভালো ক্রিটিসাইজ করে। আসিফ সাক্কারের ব্যাপারে কেউ কোনো ক্রিটিসাইজ করে নাই। স্যার আপনি ওই যে পাকিস্তানে যাদের সঙ্গে ছিলেন ট্রেনিংয়ের সময় বা যখন আপনারা ফিল্ডে ছিলেন এবং বর্ডার ক্রস করেন, সেই মুহূর্তেও যেসব সোলজারদের সঙ্গে ছিলেন, প্লাস ইন্ডিয়াতে এসে তাৎক্ষণিকভাবে যাদের সঙ্গে মিট হলো, পরবর্তীতে স্বাধীনতার পর কি কারোর সঙ্গে আর পরে যোগাযোগ হয়েছে স্যার? হয়। আমার মনে কোনো জিঘাংসা নাই। শুধু আমি জিজ্ঞেস করি ডিড ইউ ফাইট ইন বাংলাদেশ? ইয়াস, তাহলে কথা বলি না আমি। পাকিস্তানি, হ্যাঁ, সোলজার হলে। হ্যাঁ, আমি পাকিস্তানিরা আমার সঙ্গে দেখা করতে আসে, এখন আমার বাসায় আসে। কিছুদিন পূর্বে আমার ব্যাচমেট, আমার বন্ধু আশফাক কেয়ানি আইএসএর চিফ হলো, তারপর সে সেনাবাহিনীর প্রধান হলো। আমার বাসায় একদিন বসেছিলাম, একজন ভদ্রলোক আসলো, বললো সেনাপ্রধান পাঠিয়েছে, জেনারেল আশফাক কেয়ানি সেনাপ্রধানের ক্রেস্টটা পাঠিয়েছে। আর আমার তো সবই তোরা সিজ করেছিল, আমি একটা ছবি পেয়েছে, ওই ছবিটা পাঠিয়েছে। সে লোকটা আমাকে কানে কানে বললো আস্তে করে যে স্যার চিফ সাহেব বলেছেন আপনি একটা চিঠি দিতে, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। আমি বললাম হোয়াট, লেটার অফ পার্ডন or letter of request for my death sentence to be waived? কিছু বললো না। আমি বলি ওনাকে আমার সালাম বলে দিও, আর বলো
শত্রুর আমি শত্রু মনে করি। মৃত্যুদণ্ড আমার জন্য গৌরবের বিষয়। আই এম হ্যাপি উইথ ইট, আই ওয়ান্ট টু ডাই উইথ ইট। তো এটাই তো ব্যাপারটা। স্যার পাকিস্তানে তো আপনার মৃত্যুদণ্ড ওখানে তো বহাল আছে। বহাল আছে এখনো। একমাত্র মুক্তিযোদ্ধা যার মৃত্যুদণ্ড বহাল আছে। কিয়ানি সে তো ও ভয়ঙ্কর ব্যক্তি। এখন যে টপে আছে সে কিয়ানি যে আছে উনি তো 71-এ কইছিল উনি জবে না না না, এখন যে আছে ও এত না। কেয়ানি রিটায়ার করেছে কিছু, সে তখন যুদ্ধে ছিল। 71-এ ছিল। আবার আমার প্রশিক্ষক ছিলেন, তিনি আবার আমাকে অনেক কথা বলেছেন। উনি আফ্রিদি পাঠান। লাস্ট কথা, ফারাতুল্লাহ খান আফ্রিদি পাঠান, তার আমাকে বলল, সে আমি অফিসার, সে সিয়ালকোট দেখা করতে আসলো। সে বলল যে আমার একটা কষ্ট আছে, আমার শিশুকাল কেটেছে ইপিআর বাঙালি সৈনিকের কাঁধে চড়ে। আমার পিতা ঢাকার সেক্টর কমান্ডার কর্নেল ছিলেন। বাবা 90 বছর বয়স, বাসায় কাঁদে আর বলে আমার ইপিআরের বাচ্চাগুলিকে তারা পাখির মতো মেরে ফেললো। উনি কাঁদে শুধু। পরে সেটা পাকিস্তানের কথা বলছি, আমার পালিয়ে আসার 8-10 দিন আগের কথা। আমি কিছু বললাম না। তো সে বলল যে আমার পোস্টিং হয়ে যাচ্ছে পুরো পাকিস্তানে, বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছি পেশোয়ারে। আমি বললাম গুড লাক। তো তিনি আমার দিকে তাকালেন, তাকিয়ে বললেন আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর মাইন্ড, আই এম ইউর টিচার। বুঝতে পারি। আমি কিছু বললাম না, কথা বলতে হয় না, আমার প্ল্যান চলছে তো। উনি বললেন বাট ইফ আই ফাইন্ড ইউ দেয়ার এক্সপেক্ট নো মার্সি ফ্রম মি। ওই যুদ্ধক্ষেত্রে তোমার দেখা হলে কোন রকম সিম্প্যাথি আমার আশা করো না। আমি হেসে দিলাম, স্যার ইনশাল্লাহ ইফ আই ফাইন্ড ইউ দেয়ার, আপনি যত প্রশিক্ষণ আমাকে দিয়েছেন, আপনি বিরুদ্ধে প্রত্যেকটা আমি ব্যবহার করব, যার জন্য আপনি আমার জন্য গর্ববোধ করবেন। উই অল নিউ। তারপরে আমি তাকে ভালোবাসি। ইন্ডিয়ান হেডকোয়ার্টারে গেছি আমি, কেয়ানি না, ফারাতুল্লাহ খান আফ্রিদি পাঠান, জন্মস্থান ফ্রন্টিয়ার প্রভিন্স, কোথাও রেকর্ডে পাই না। কর্নেল ফারাতুল্লাহ খান, কমান্ডিং অফিসার ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্ট। আমি গেলাম জ্যাকবের কাছে, জ্যাকব স্যার এটা বের করে দাও। তার হেড ক্লার্ককে ডেকে বললো, ক্যাপ্টেনকে ডেকে, সাজ্জাদ ইজ মাই ফ্রেন্ড, হেল্প হিম। কোথাও নাম নাই। কোথায় গেল সে? ও তো এখানে আসার কথা। 2 বছর পরে আমি যখন আমেরিকা গেছি, একজন পাকিস্তান অফিসারের সঙ্গে দেখা হলো। ওয়্যার ইজ ফারাতুল্লাহ খান? ডু ইউ নো হিম? হি ওয়াজ মাই ইন্সট্রাক্টর। ও, on the 10th of December, he was martyred in Kashmir. Oh, Was he supposed to get posted to Bengal, East Pakistan? Then East Pakistan. ও ছেলেটা বলছে, I heard so. কিন্তু ওর পোস্টিং ক্যান্সেল করে ওকে পাঠিয়ে দিল ইয়েতে, কাশ্মীরে। তো আমার সঙ্গে লাস্ট যখন দেখা হয়, আমি বলেছিলাম ও ছিল লাল চেহারা, এত সুন্দর মানুষের আমি কোনো দেখি নেই, একেবারে ট্রাইবাল পাঠান। আমি বললাম লাস্টে যখন চলে যাচ্ছে, আমি বললাম স্যার হোয়াট অ্যাবাউট ম্যারেজ? বলে হুম টু ম্যারি, এভরিবডি ওয়ান্টস টু ম্যারি মি। তো মনে মনে বললাম ফারাতুল্লাহ তোমার বিয়ে করা হলো না, কাশ্মীরে মরে গেল আর কি। কিন্তু আমি চাচ্ছিলাম সে বেঁচে থাকুক আর কি। হয়তো আমি জানি না পিওডব্লিউ থাকলে হয়তো কিছু সহযোগিতা করতেন কিনা জানি না আর কি। তো ইন্ডিভিজুয়াল লেভেলে কিন্তু এনিমিটি ওরকম থাকে না, ইট ইজ আ কালেকটিভ ম্যাটার আর কি। বাট দেন ইফ ইউ হ্যাভ এনি আদার কোয়েশ্চেন, কারো আছে নাকি? হ্যাঁ, সামনে। হ্যাঁ, 1971-এ যখন মানে পাকিস্তানে তো একটা উল্লেখযোগ্য বাঙালি সেনা কর্মকর্তা বা সেনা বাহিনীর লোকজন ছিল। আমরা এরকম একটা শুনছি যে ওরা হয়তো ডেকে একবার বলছিল যে তোমরা যদি কোনো রকম বিরোধে না যেতে চাও বা তোমাদের ফিলিংস অনুযায়ী তোমরা যদি একটু সেপারেট থাকতে চাও, আমাদের সেনাবাহিনীর সঙ্গে এখানে থাকলা, কিন্তু কোনো রকম সেনাবাহিনী কার্যক্রমের সঙ্গে যুক্ত না হইতে চাও, আলাদা থাকতে চাও, তাহলে তোমরা থাকতে পারো। এরকম কি কোনো ঘোষণা কখনো দেওয়া হয়েছিল? স্যার আমি যেটা জানি সেটা হলো বাঙালি সব অফিসারের যুদ্ধে ছিলেন, 71-এ ছিলেন যুদ্ধে। কারণ তারা পাকিস্তানে চাকরি করে যুদ্ধে থাকবে না কেন? যুদ্ধের পরে তাদের বলা হয়েছিল
তোমরা কেউ যদি পাকিস্তানের নাগরিক লয়াল হয়ে পাকিস্তান থাকতে চাও তোমরা একদিকে চলে আসো। 71 পরে মানে শেষ হওয়ার যুদ্ধের পরে পরে অনেকেই থেকে গেছে, অনেকে আছে কিন্তু এখনও। আর অনেকে বলেছে আমরা বাংলাদেশ যেতে চাই, তাদেরকে তখন ওদের বাসার থেকে একটা ক্যাম্প কোয়ার্টারে নিয়ে গেল। সেইখানে তাদের পাকিস্তানরা খাওয়া দাওয়া দিত, টাকা পয়সা দিত, সবই দিত, কিন্তু একটা কম্পাউন্ডের বাইরে যেতে মানা করলো। তারপরে যখন আন্ডারস্ট্যান্ডিং হলো তাদেরকে প্লেনে করে পাঠিয়ে দিল। ওরকম কিছু বলার আমি শুনি নেই, এইটা ওইটা ডাইরেক্টলি বলেছে এই দুটো অপশান। অনেক অপশান দিয়ে পাকিস্তান রয়ে গেছে, এখনও আছে। পাকিস্তানে স্যার বাঙালি মানে কোন ধরনের অবস্থায় আছে এবং মানে সামাজিকভাবে বা যারা যারা আছে? ওদের ছিল স্যার, ওদের কিন্তু খুব একটা অসুবিধা হয় নাই, ভালোই আছে। আর ওখানেও তো পাকিস্তানি হয়ে ওখানে তো জেনেভা ক্যাম্প আছে বাংলাদেশের যারা না ওইটা তো অন্য, যে ওটা বিহারিদের। হ্যাঁ। হ্যাঁ, ওইরকম ছিল একটা ক্যাম্প আর কি। এরা তো ক্যাম্প না। পাকিস্তানে যারা ছিল অবস্থাপন্ন ছিল, সবাই অফিসার ছিল, সিভিল অফিসার, মিলিটারি অফিসার, বিজনেসম্যান, মন্ত্রীও তো ছিল। মন্ত্রীও ছিল তো। কেন, নুরুল আমিন তো মন্ত্রী ছিল তো। আর নুরুল আমিন ওয়াজ ট্রাইং টু বিকাম প্রেসিডেন্ট, ছিল তো। হামদুর রহমানও তো বাঙালি। হ্যাঁ, হামদুর রহমান, চিফ জাস্টিস হামদুর রহমান। কি বলেন স্যার? আমি একটা জিনিস বলতে যাচ্ছি, ওই কবির চৌধুরী, মুনির চৌধুরী বড় ভাই কাইয়ুম চৌধুরী, উনি কর্নেল, উনি পাকিস্তানে রয়ে গেছেন। ব্রিগেডিয়ার, খুব ভালো অফিসার তখন কর্নেল ছিল 71 স্যার। উনি একটু বলে নিন স্যার, উনি ব্রিগেডিয়ার র্যাঙ্ক পেলেন। উনি ছিলেন স্টাফ কলেজের প্রশিক্ষক, সবচেয়ে ইম্পর্টেন্ট। রিটায়ার করেছেন, ওনার পরিবার মনে হয় পাকিস্তানি, উনি ওখানেই আছেন। দ্যাটস অল রাইট, উনি ওখানে ভালো মতো আছেন। আরেকটা বিষয়। বলেন স্যার। সচিব আছে বেশ করে। অনেক আছে। আচ্ছা সাজ্জাদ ভাই, যেটা বলছিলাম, আমার কাছে কিন্তু মোটামুটি আপনার সব বই আছে এবং মুক্তিযুদ্ধ বই খুব ভালো কালেকশন। কিন্তু যে জিনিসটা আপনি বললেন গণযুদ্ধ, এবং একজন শহীদ বীর উত্তম আছেন, নাম হচ্ছে খাজা নিজামুদ্দিন ভূঁইয়া, উনি সিলেটের। আমি সব জানি স্যার, বলে না, শুধু বল। কিন্তু ওনার ব্যাপারে কিন্তু প্রথম লিখেছে আমি পেপারে পরপর 3 বছর, কারণ ওনাকে কিন্তু বীরশ্রেষ্ঠর জন্য রেকমেন্ড করা হয়েছিল, কিন্তু ওনাকে দেওয়া হয় নাই। তো হ্যাঁ, এটা বলতে পারেন স্যার, বলেন। তা বলে দিই। তো যে জিনিসটা হচ্ছে, কারণ আমি কিন্তু অনেক মানে নাম করা মুক্তিযোদ্ধাকে খুব কাছে থেকে দেখেছি, যেমন কর্নেল তাহের এই পিছনে 200 গজ পরে 7ই নভেম্বর এই 336 নম্বর এলিফ্যান্ট রোডে ছিলেন, আমাদের ঠিক পাশের বাসায়। যেখান থেকে গ্রেফতার করা হয়? গ্রেফতার করা হয় ওনাকে এস এম হল থেকে। না ইয়ের থেকে স্যার, ওই যে একটা বাসা, নেওয়াজ সাহেবের বাসার থেকে। না, কর্নেল তাহেরকে গ্রেফতার করা হয় এস এম হলের হাউস টিউটরের বাসা থেকে, কিন্তু উনি 7ই নভেম্বর এখানে ছিলেন এলিফ্যান্ট রোডে 336 একতলা। তো যেটা বলছিলাম, তো নাজিমুদ্দিন শেষ করে নি স্যার, নাজিমুদ্দিনেরটা। অশিওর নাজিমুদ্দিনের যুদ্ধক্ষেত্রে আমি গেছি, ব্রিলিয়ান্ট পারফরমেন্স। নিজামুদ্দিন খাজা নিজামুদ্দিন ভূঁইয়া দেওয়া যেত, আরও অনেককে দেওয়া যেত, কিন্তু বীরশ্রেষ্ঠ তো খুবই কম হয়েছে। আর যেটা হয়েছে ব্যাপারটা সত্য করে বলি স্যার, যুদ্ধক্ষেত্রে একটা ব্যাপার আছে, কিছু মনে ডাইরেক্টলি বলি, ইট ইজ নট হাউ ইউ ফট বাট ইট ইজ হাউ ইউ রোট। সাইটেশনটার মধ্যে একটু অসুবিধা আছে। বীরশ্রেষ্ঠ পেতে হলে এতগুলো সাক্ষীর দরকার হয়, এটা রেজিমেন্টেড না হলে এতগুলো সাক্ষী পাওয়া যায় না। একটা ব্যাটালিয়ান কোম্পানি যখন যায়, খাজা নাজিমুদ্দিন সেই কালভার্টের সামনে, ব্রিজের সামনে যুদ্ধ আমরা সব জানি, ব্রিলিয়ান্ট, বাট দেন দের ইজ নো ডিফারেন্স মাচ ফর এ অ্যাওয়ার্ড ইন অল দ্যাট। আর নাও হি হ্যাজ বিন গিভেন স্বাধীনতা পদক অলসো। তো তাকে তো অনার করা হয়েছে, প্রধানমন্ত্রী জাস্টিফাই দেখেছেন, স্বাধীনতা পদক দিয়েছেন, দেওয়া হয়েছে স্যার রিসেন্টলি, গতবারে। বলেন স্যার। তা এটার জন্য স্যার, বীরশ্রেষ্ঠর জন্য আমি তর্ক করতে চাই না। আমার দুঃখ আছে একজনের জন্য, জগৎজ্যোতি দাস স্যার। এরকম পারফরমেন্স ইজ ফ্যাসিনেটিং ইফ আই টেল ইউ। স্বাধীন বাংলা বেতারে ডিক্লেয়ার করা হয়েছিল, মাই ফ্রেন্ডস হ্যাভ টোল্ড মি হি হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড বীরশ্রেষ্ঠ, হাইয়েস্ট। ওটা হয় নাই, বীর বিক্রম হয়েছে। আমার একটু দুঃখ আছে। একটা কথা বলি, একজন সিভিলিয়ান যদি বীরশ্রেষ্ঠ হতো, আমার নিজের মনের কথা, একজন নারী যদি বীরশ্রেষ্ঠ পেত, বীরশ্রেষ্ঠর দামটা বেড়ে যেত। এটা আমি বলার চেষ্টা করছি, বাট দ্যাটস নট ইন মাই হ্যান্ড। I never cared about, I don't care about any awards or something. For me it doesn't matter. You fight for your country and that's the biggest award. আর হয়তো অনেকে মনে করে অ্যাওয়ার্ডটা না দিলেই ভালো ছিল। ইউ আর এ ফ্রিডম ফাইটার, দ্যাটস ইউর অ্যাওয়ার্ড। এটা হয়ে কিছু বিভাজন হয়ে গেছে, কারণ আমাদের সেন্ট্রালাইজ কমান্ড সেরকম তো ছিল না, সেক্টর থেকে উঠে আসতে সময় লাগছিল। দেয়ারফোর একটা নর্মাল যুদ্ধে সেন্ট্রালাইজ কন্ট্রোল থাকে, তখন ইজি টু, এখানে তো ইজি ছিল না। জগৎজ্যোতি দাস হতে পারে,
Coruna Begum could have been given a very high award. আরও মেহেরুন্নেসা মীরা কুড হ্যাভ বিন গিভেন, যারা যুদ্ধে ছিল আর কি। এগুলি অনেক কিছু হতে পারে, বাট দেন নাথিং ইজ পারফেক্ট আদার দেন গড। আমাদের ইভেন দ্য অ্যাওয়ার্ডস আর করতে নট হবে। পারফেক্ট। আর কোনো প্রশ্ন, ম্যাডামদের কোনো প্রশ্ন ছিল না? স্যার একটু একটা স্পেসিফিক প্রশ্ন, হ্যাঁ প্লিজ। ম্যাডামরা একটা প্রশ্ন করেন। হ্যাঁ স্পেসিফিক প্রশ্ন তাহলে। না, প্রশ্নটা হচ্ছে যে যেহেতু আমিও মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করি, হ্যাঁ, একটা জিনিস যেটা আমি দেখেছি যে যখন এই 26শে মার্চ বা 16ই ডিসেম্বর 7 বীর শ্রেষ্ঠর ছবি দেওয়া হয়, যেটা হচ্ছে সাধারণ লোক কিন্তু ভুলে যাচ্ছে, মনে হচ্ছে যে আর্মির আর্ম ফোর্সেসের 3000 লোক বা 5000 লোকের যুদ্ধ। স্যার আমি তো আপনাকে বললাম, অ্যাগ্রি করি যে একজন বীরশ্রেষ্ঠ নারী হলে, নারী তো আর্মি হতো না, একজন সিভিলিয়ান কৃষকের সন্তান বেসিক্যালি হলে আমার হয়তো ব্যাপারটা আরও স্বয়ংসম্পূর্ণ হতো। আমি তো আপনার কাছে সাপোর্ট করি। যাক, এটা আমরা তো ফেয়ার না, হ্যাঁ, please, আপনার প্রশ্নটা। ফুল প্রুফ বলেন। আমি মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু কাজ করছি জি বলেন। নিজের থেকে। আপনার যে বিষয়টা দেখলাম যে দেখা অনেক ভালো, আমার পড়া আছে, আমি করছি। বিষয়টা হলো যেটা দেখি একটা বিষয় যে লিস্টেড বাংলাদেশে যে মুক্তিযোদ্ধাদের নাম আছে, বয়সের ভারে তারা কিন্তু একদিন না একদিন চলে যাবেন, থাকবেন না। কিন্তু আপনার জায়গায় একটা নতুন আঙ্গিকে আমি একটা প্রতিষ্ঠা পাই বা থেকে যাবে এমন যেটা, সেটা হলো কলম যোদ্ধা হিসেবে। অর্থাৎ কলম যোদ্ধার জায়গায় আপনি থাকছেন, চলে যাবেন না। লিস্টের নাম হলো কলম যোদ্ধা হিসেবে আপনি থেকে যাবেন আরো স্ট্রং। তরুণ প্রজন্মের কাছে একটা মেসেজ আপনি পৌঁছাতে পারবেন কিনা আমি জানি না। অনেকেই কেউ একটু জাতির জনককে ঠিক মেনে নিতে পারেন না বা অস্বীকৃতির একটা জায়গা দেখাতে চান। এদের সম্পর্কে আপনার অভিমতটা কি? স্যার আমি তো একটু অন্যভাবে নিচ্ছি, কেউ না, বেশ বেশ অনেককে বলি নাই, আমি বলছি বেশ ভালোই। কেউ না, আমি আচ্ছা স্যার, এটা একটা পলিটিক্যাল বায়াস, আর কিছু না। এটা মুক্তিযুদ্ধের বিষয় না। তরুণদের প্রতি আরেকটা আপনার কথা বলি, message থাকবে। বঙ্গবন্ধু কিন্তু কোনোদিন নিজেকে এইভাবে জাহির করতেন না। হি ইজ এ ভেরি হাম্বল ম্যান অলওয়েজ। এখন কথা হচ্ছে ইটস এ পলিটিক্যাল ডিসিশন। অনেকে আবার জিয়াউর রহমান সাহেবের সামনেও অনেক কথা বলেন, কিন্তু আমি ওদের বলি বঙ্গবন্ধু থেকে জিয়াউর রহমান সাহেবকে বীরুত্তম কে দিয়েছে? আমি আপনি দিইনি তো, বঙ্গবন্ধু তো দিয়েছে। তাহলে ইউ ফল ব্যাক টু সেম পজিশন। এটা তো এক কথা। উনি মুক্তিযুদ্ধে ছিলেন, তাহলে বঙ্গবন্ধু তাকে বীরুত্তম তো সাইটেশন আছে না, কেন দিল? তো স্যার মুক্তিযুদ্ধটাকে এত ডিপ পলিটিক্যালাইজেশন না নিলেই ভালো আর কি। আমি অ্যাকচুয়ালি খুব মুক্তিযুদ্ধের কেয়ার করি গণসভা, না যে কে মুক্তিযোদ্ধা, হ্যাঁ না ওইটাও কে কোন পার্টি করে, এটা হ্যাঁ না। আমার জন্য জাতির সেবাটা বেশি ইম্পর্টেন্ট। যে নারী সামান্য আত্মত্যাগ করেছে, আমার কাছে সে মুক্তিযুদ্ধের থেকে কোনো অংশ কম না। আমরা যদি বলি জনযুদ্ধ গণযুদ্ধ 71, সেটা গ্রহণযোগ্যতা আছে, তাহলে আমরা এই সোলজার নন সোলজার, অ্যাওয়ার্ড নন অ্যাওয়ার্ড এগুলি কেন আনবো? স্যার আমার অ্যাওয়ার্ডটা আমার কী লাভ হয়েছে আর কি ক্ষতি হয়েছে? আমি তো এই কাজই করতাম অ্যাওয়ার্ড না পাইলে। আমি কি তদবির করেছি অ্যাওয়ার্ড দেওয়ার জন্য? আমাকে অনেকে বলে তুমি এই অ্যাওয়ার্ড পান, এটা পান, এটা কোনো ব্যাপার না। ইট কামস টু ইউ। আর যুদ্ধক্ষেত্রের ব্যাপারটা তো অন্য, স্বাধীনতা পদক অন্য, এতগুলি বই, এটা একটা এফোর্টের ব্যাপার। যুদ্ধেরটা তো হলো ইটস অ্যান ইভেনচুয়ালিটি, ইউ আর প্লেইং উইথ ইউর লাইফ। স্যার আমার জন্য তো কিন্তু আমাদের পরে শেষ করতে হবে। আপনার কাছে দাবি জানাবো একটা বিষয়, যে আমরা যারা তরুণ প্রজন্ম, যারা মুক্তিযুদ্ধ দেখি, পড়ছি, জানছি, বিশ্বাস করার জায়গা তৈরি করছি, তাদের উদ্দেশ্যে আপনি একটি মেসেজ শুধু দেন, বলেন। যে অন্তত প্রত্যেকে যেন ভালো মানের মুক্তিযুদ্ধের বই, যেগুলো ভালো বই আছে, আপনি আপনার পেজে দিয়ে দিতে পারেন, সেগুলো যেন আমরা প্রত্যেকেই যাতে হাত তুলে নিতে বই। ধন্যবাদ। হলেও আমরা একটি করে আপনার মুক্তিযোদ্ধাদের হোক বা ভালো পরযোদ্ধা লেখা যেন আমরা পড়তে পারি। ধন্যবাদ। একটা কথা বলে নিই শুধু শেষে, যে বই পড়াটা এই দেশে কমে যাচ্ছে। আজকাল মানুষ শুনতে চায়, সো লেটস টক টু দেম অলসো। বইটা পড়ি, কথা বলি। যেমন আজকে আলোচনা অনেকগুলো ব্যাপার ক্লিয়ার হলো, বইয়ে ক্লিয়ার হতো না। কমিউনিকেশন আমাদের প্রবলেম। আমাদের মুক্তিযোদ্ধারা বয়সের ভারে হোক বা ফ্রাস্ট্রেশনে হোক বা ক্যাপাবিলিটি হোক, কথা বলতে পারি না।
সুতরাং একটা অসুবিধা আছে। আর যারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি তারা কিন্তু ভীষণ ভালো বক্তা। তবুও শেষ মুহূর্তে আমি আপনাকে দেখছেন, একটি কথা এ সত্য কথা বলি, জি। তাহলে ভীষণ ভালো বক্তা। মা যেন ইবুকের মতো হয়ে না যায়, মা যেন যাক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের বইও থাকে। থ্যাংক ইউ। আমাদের নির্ধারিত প্রোগ্রাম আমরা 8টা সাধারণত শেষ করি। তো আমরা ভীষণভাবে আমি বলবো যে আমাদের স্যার সময় দিলেন এবং আমরা সমৃদ্ধ হলাম। আমাদের এই পুরো আড্ডাটি ধারণকৃত থাকলো, ইউটিউবে থাকবে, ফেসবুকে থাকবে। যারা আমাদের সঙ্গে এতক্ষণ লাইভে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং চ্যানেলে যারা আমাদের ধারণকৃত অংশটি শুনবেন তাদের প্রতিও আমাদের অশেষ শুভেচ্ছা। স্যার, আপনি কাজ করে যাচ্ছেন অক্লান্ত, এবং 65 বুকস, মানে আমরা যদি লাস্ট এই পাবলিকেশনের দিক দিয়ে ধরি, এবং আশা করি প্রকাশনার দিক দিয়ে মুক্তিযুদ্ধের যারা আমরা সত্য ইতিহাসের অন্বেষণ করব ভবিষ্যতে বা এখনও করি, এই বইগুলো আমাদের কাজে লাগবে। কারণ আপনি একেবারে আক্ষরিকভাবে ডোর টু ডোর গিয়ে আপনি গবেষণা করছেন। আমরা জানি জেলাভিত্তিক মুক্তিযুদ্ধের গবেষণা, অঞ্চলভিত্তিক বা কোথাও যে আমাদের জনযুদ্ধ যেখানে সবচেয়ে বেশি হয়েছে সেই জায়গাগুলো ধরে, গণহত্যা যেখানে হয়েছে সেই অংশগুলো, আপনার প্রত্যেকটা বইয়ের মধ্যে এক একটি বই এক এক ধরনের ইতিহাসের উঠে এসছে। তো আমরা সেই বইগুলোর মধ্য দিয়ে আপনাকে আরও বেশি পাবো আশা করি। আমাদের সঙ্গে যারা যুক্ত হলেন তাদেরকে বলবো যে মুক্তিযুদ্ধের ইতিহাস এত সুন্দরভাবে চমৎকার করে গল্পে গল্পে যদি পাঠ করতে চান, অনেক সময় অনেকে গবেষণার বইগুলো পড়তে অভ্যস্ত না, পড়তে হয়তো অনেক সময় অনেকে নানান রকম অসুবিধা হয় ভাষাগত কারণে, কিন্তু এইটুকু নিশ্চিত বলতে পারি কাজী সাজ্জাদ আলী জহির স্যারের যে বইগুলো, সেই বইগুলো আপনারা পড়ে আনন্দ পাবেন, আপ্লুত হবেন, আপনারা সিক্ত হবেন, একই সঙ্গে আপনারা ঋদ্ধ হবেন। স্যার, আরও একবার আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই। আপনার মাধ্যমে আপনাদের সময় যারা সহযোদ্ধা ছিলেন, আপনার নানানভাবে সহযোগিতা করেছে, সেই অগণিত মানুষকে আমরা প্রণাম জানাই। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই মঙ্গল সমাবেশের এই আড্ডা। আগামী দিন আবার আপনারা আসবেন, আগামী মঙ্গলবার ঠিক সন্ধ্যা 6টায় আমাদের নতুন কোনো অতিথি আমাদের নতুন কোনো ক্ষেত্রে আলো ফেলবেন। আপনারা ভালো থাকবেন।